পরিষদ কথার অর্থ, ইংলিশ অর্থ কাউন্সিল। তাহলে গণপরিষদ হচ্ছে মানুষদেরকে নিয়ে গঠিত একটা সভা বা একটা পরিষদ, ঠিক আছে। দেখো সংবিধানটা কি আমাকে আগে বলো, সংবিধান কি? হোয়াট ইজ কনস্টিটিউশন? সংবিধানটা কি বলো? এই যে তোমরা এখানে পড়তে এসেছো, এই প্রতিষ্ঠান, এটা তো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতগুলো নিয়ম রয়েছে, কতগুলো রীতি রয়েছে। কি? যে তোমাদেরকে নির্ধারিত সময়ে পৌঁছাতে হবে, ক্লাসের মধ্যে সুশৃঙ্খলভাবে বসতে হবে, এ ধরনের অনেকগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো কিসের স্বার্থে? কিসের স্বার্থে? এই সেন্টারটা, এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য। যদি কেউ শৃঙ্খলা ভেঙে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের মানে কর্তৃপক্ষ ব্যবস্থা নিই, তাকে গ্রুপ থেকে বের করে দিই, বা কেউ ক্রমাগত, ধরো এখানকার ছেলেমেয়েদের একটা অভ্যাস ছিল আগে, মানে যেদিনই পরীক্ষা হবে সেদিনই সকালে উঠে কারোর না কোনো একটা কমন রোগ হয়, কারোর পেট খারাপ হয়ে যায়, কারোর অন্য কিছু হয়ে যায়। আমি সেই জন্যই বলি যার যেদিন পেট খারাপ হবে না সেদিনটা আমাকে বলবি, সেদিনটা আমি পরীক্ষা নেবো। এই জন্য এখন আমি মেনশন করি না, সারপ্রাইজ টেস্ট নিয়ে নিই, যে কাল পরীক্ষা নেবো এটা বলার প্রয়োজন মনে করি না, এটা দাঁড়িয়ে আছে ছেলেটা জানে, হুট করে এসে পরীক্ষা নিয়ে নিই। তাহলে একটা প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য কতগুলো নিয়ম রীতি রয়েছে, এই নিয়ম নীতির সমষ্টিকে আমরা বলি সংবিধান। তো একটা দেশকে, একটা ছোট্ট পাড়া প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে পরিচালনার জন্য কিছু নিয়ম আমাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে এত বড় একটা দেশ, সেই দেশকে পরিচালনা করার জন্য নিয়ম নীতি নেই? নিয়ম নীতি ছাড়া সেই দেশ চলবে? সেই নিয়ম মেনে যদি আমরা চলি তাহলে দেশ সুশৃঙ্খল হবে। আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে আমরা সভ্য সচেতন নাগরিকের প্রমাণ দেবো। আর যদি নিয়ম ভঙ্গ করি তাহলে রাষ্ট্র আইনানুগ ব্যবস্থা নেবে, আমাদের বিরুদ্ধে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, আমাদেরকে সাজা প্রদান করবে। তাহলে একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতগুলো নিয়ম নীতির প্রয়োজন, আর এই নিয়ম নীতির সমষ্টিকে আমরা বলবো সংবিধান। এবার প্রশ্ন হলো, সংবিধানটা পেলাম কোথা থেকে? আমাদের সংবিধানটা দিল কে? কে দিল? তখন তোমাদের প্রশ্ন আসবে যে সংবিধান, এই যে সংবিধান আমাদের কাছে রয়েছে, ভারতীয় সংবিধান, লিখিত সংবিধান, সংবিধান কবে এসেছিল? কবে এসছে? 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকর হয়। আরেকবার বলছি, 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়। দুটোর মধ্যে একটা তোমাদের অতি অবশ্যই এবারে আসবে। 1900 লেখা দরকার নেই, নোটস পেয়ে যাবে। 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়, আর 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকর হয়। ক্লিয়ার? এবার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছো না যে গণপরিষদটা কি, কিভাবে সংবিধান আবার গৃহীত হচ্ছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। যাচ্ছে তো? হ্যাঁ না? না, এটার জন্য তোমাকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে যে গণপরিষদটা কি। গণপরিষদ একদিনে আমাদের কাছে আসেনি, বা এই যে সংবিধান, এই সংবিধানের জন্য আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে। কত শত বিপ্লবীকে আমরা হারিয়েছি, মাটিতে রক্তের দাগ, অনেক প্রেক্ষাপট, অনেক ফলশ্রুতির পর আমরা সংবিধান পেয়েছি। সংবিধান সম্পর্কে আমরা ডিটেল পরে আলোচনা করবো। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের গণপরিষদ। এই গণপরিষদ কিভাবে হয়েছে? তোমাদেরকে প্রশ্ন আসতে পারে যে প্রথম এই যে সংবিধান বা গণপরিষদ সম্পর্কে কে বলেছিল, এই যে একটা গণপরিষদ দরকার বা ভারতীয়দের জন্য একটা সংবিধানের প্রয়োজন, এই কথাটি প্রথম কে বলেছিলেন? প্রশ্ন আসতে পারে, তোমরা কেউ বলতে পারবে? 1934 1934 সালে এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রায় প্রথম বলেছিলেন যে ভারতীয়দের জন্য একটা গণপরিষদ বা একটা সংবিধানের প্রয়োজন রয়েছে। তারপরে 1939 এর 19শে নভেম্বর গান্ধীজি তার হরিজন পত্রিকায় একই কথা বলেন এবং অফিসিয়ালি 1940 সালের 7ই আগস্ট বড়লাট লিনলিথগো আগস্ট অফারের মাধ্যমে সেটা অফিসিয়ালি স্বীকার করেন যে ঠিক আছে, ভারতীয়দের জন্য একটা সংবিধান প্রণয়ন করা অনিবার্য, আমরা সেদিকে নজর রাখছি। এই যে 1940 সালের 7ই আগস্ট বড়লাট ঘোষণা করলেন, অফিসিয়ালি ভারতীয়দের যে দাবি দেওয়া ছিল সেটাকে স্বীকৃতি দিলেন, সেটার পিছনে অনেকগুলো কারণ আছে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে গণপরিষদ কার রেকমেন্ডেশনে গঠিত হয়? তো উত্তর হচ্ছে যে 1946 সালের 24শে মার্চ
ক্যাবিনেট মিশন ভারতে আসছে এবং ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী 1946 সালের 16ই মে গণপরিষদ গঠিত হচ্ছে। এই গণপরিষদে প্রাথমিকভাবে 14 জন সদস্য বিশিষ্ট মন্ত্রীর কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে 12 জন সদস্য বিশিষ্ট মন্ত্রীকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। এই 12 জন সদস্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী, রাজা গোপালচারী, আসফ আলী, শরৎচন্দ্র বসু, সাফাত আহমেদ খান, সৈয়দ আলী জাহিদ, তেইজ বাবা, জন মাথায়, জগজীবন রাম। এই 12 জনের মধ্যে 6 জন হচ্ছে কংগ্রেসের, 5 জন হচ্ছে মুসলিম লীগ, একজন খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ভারতীয়, একজন শিখ সম্প্রদায়ভুক্ত ভারতীয় আর একজন পার্সি সম্প্রদায়ভুক্ত ভারতীয়। টোটাল সদস্য ছিল 389 জন। 292 জন হচ্ছে তোমার সরাসরি যেগুলো ব্রিটিশ শাসিত রাজ্য ছিল সেখান থেকে নির্বাচিত, 92 জন দেশীয় রাজ্যগুলি থেকে নির্বাচিত, আর 4 জন হচ্ছে চিফ কমিশনারের অঞ্চল থেকে, দিল্লি, আজমির, কুর্গ আর ব্রিটিশ বালুচিস্তান থেকে। ঠিক আছে, এই সকল বিষয়গুলো থেকে এই যে আমাদের সংবিধান তৈরি হয়েছে, এই সংবিধানের বিভিন্ন জিনিসগুলো আমরা বিভিন্ন দেশ থেকে ধার করেছি, 60টা দেশ থেকে ধার করেছি। যেমন ব্রিটেন থেকে কি কি ধার করেছি, সূর্য বলো, ব্রিটেন থেকে কি কি ধার করেছি? সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন, আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, লোকসভার কাছে মন্ত্রিসভা দায়বদ্ধতা, লোকসভা স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এতগুলো বিষয় আমরা ইংল্যান্ড থেকে নিয়েছি। আমেরিকা থেকে কি কি নিয়েছি? আমেরিকা থেকে নিয়েছি সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার বিভাগীয় স্বাধীনতা ও বিচার বিভাগীয় পুনর্বিবেচনার অধিকার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি এবং রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি। রাশিয়া থেকে আমরা কি কি নিয়েছি? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর ন্যায় বিচার। অস্ট্রেলিয়া থেকে নিয়েছি যুগ্ম তালিকা, যৌথ অধিবেশন, প্রস্তাবনার ভাষা। কানাডা থেকে কি নিয়েছি বলো? সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী, ওটা হচ্ছে জাপান থেকে নিয়েছি। সুইডেন থেকে নিয়েছি লোকপাল সম্পর্কিত ধারণা। আয়ারল্যান্ড থেকে কি কি নিয়েছি? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার নীতি আর রাষ্ট্রপতি দ্বারা 12 জনের মানে ডিপিএসসি এবং রাষ্ট্রপতি দ্বারা 12 জন সদস্য লোকসভায় মনোনীত করতে পারে। যাই হোক, কানাডা থেকে নিয়েছি বলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এই যে আমি এতগুলো তোমাদেরকে বললাম, যদি তোমাদেরকে আমি লিখিয়ে দিই তোমরা বাড়ি গিয়ে গিলতে শুরু করবে। অনেস্টলি বলো, এগুলো কি তোমাদের আদৌ একটু মাথায় আছে এই মুহূর্তে? আছে? নেই? নেই তো? তাহলে সেটার জন্য তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আমি এটা কেন তোমাদেরকে র্যাপিডলি বললাম জানো? কিছুক্ষণ পরে তোমাদের মনে হবে যে দাদা এত কেন বোঝাচ্ছ, লিখে দিলেই তো হয়। তো লিখে দিলে এভাবেই তোমাদেরকে লেখাবো আমি, এই তো পয়েন্টগুলোই লেখাবো, এগুলোই আছে। তো সেই জন্য তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা বোঝাটা খুব জরুরি। চলো ব্যাকগ্রাউন্ডটা বোঝো, ভিডিওটা পজ কর। যখন বোর্ডটা যুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছিল 1918 সালে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? কবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলো? তোকে বলতে বলিনি, তুই ক্যামেরাম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালের 3রা সেপ্টেম্বর। কখন? যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করছে। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে সারাজেভো হত্যাকাণ্ড, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে হিটলারের পোল্যান্ড আক্রমণ। তাহলে 1939 সালে 3রা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা শুরু হয়ে গেল। প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? একটা হচ্ছে ভাই অক্ষ শক্তি, আর একটা হচ্ছে মিত্র শক্তি। এই অক্ষ শক্তির মধ্যে কে কে ছিল বলো? জার্মানি, ইতালি আর জাপান। আর মিত্র শক্তির মধ্যে কে কে ছিল? কোন কোন দেশ বলো? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া পরে যোগ দেয়, আর ইউএসএ আমেরিকা। দেখতে পাচ্ছ? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো শক্তি জোটের লড়াই। একদিকে ছিল অক্ষ শক্তি, অন্যদিকে মিত্র শক্তি। দূর তা কোথাও ভারতবর্ষকে দেখতে পাচ্ছ না? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, তোমরা বলবে স্যার অক্ষ শক্তি আর মিত্র শক্তির মধ্যে। অক্ষ শক্তির অন্তর্ভুক্ত দেশ হচ্ছে জার্মানি, ইতালি, জাপান, এবং মিত্র শক্তির অন্তর্ভুক্ত দেশ হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া এবং আমেরিকা। এটা হচ্ছে শক্তি জোটের লড়াই। তো
তোমার বন্ধুর সঙ্গে তোমার বান্ধবীর সঙ্গে ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে, বিবাদ তৈরি হতে পারে। বিবাদ তৈরির বেশ কতগুলো কারণ আছে। সব থেকে বড় যে কারণ বর্তমান সময়ে সেটা হচ্ছে আর্থিক, টাকা পয়সা নিয়ে লেনদেনে কোনো ঝামেলা। দ্বিতীয় যে কারণটা তোমাদের সম্মুখে আসবে সেটা হচ্ছে আদর্শগত দ্বন্দ্ব, মতানৈক্য, মতের মিল না হওয়া। উদাহরণস্বরূপ বলি, তোমার কাকে ভালো লাগে, মানে কোনো আর্টিস্ট কাকে ভালো লাগে, কোনো নায়ক, পছন্দের নায়ক শাহরুখ খানকে ভালো লাগে, তোমার ঋত্বিক রোশনকে ভালো লাগে। এবার তুমি আর তোমার বান্ধবীর মধ্যে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে, এ ভাই ঋত্বিক বেস্ট, ও বলছে ও বেস্ট, এটা নিয়ে এমন পর্যায়ে চলে গেল এ তুই আমার সাথে কথাই বলবি না, মারামারি। এটা কি মতের মিল না থাকা। বা ইদানিং সময় আমরা দেখতে পাই কেউ একটা রাজনৈতিক দলের সমর্থক, ধরো তোমার বন্ধু সিপিএম করে, তুমি টিএমসি করো বা বিজেপি করো, আমি একদম ডাইরেক্ট নাম নিয়ে বলছি। অর্থাৎ আদর্শের মিল না থাকা, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল তো একটা আদর্শে আদর্শিত। আমি একটা দলকে সমর্থন করি, তুমি অন্য একটা দলকে সমর্থন করো, এটা নিয়ে তোমার সাথে আমার দ্বন্দ্ব, এটা হচ্ছে আদর্শগত দ্বন্দ্ব। যদি তোমাকে জিজ্ঞেস করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল যে শক্তি জোট, তাদের আদর্শগত দ্বন্দ্ব কারণ কি ছিল, এদের আদর্শ কি ছিল, এরা ছিল এক নায়কতন্ত্র, ফ্যাসিবাদী শক্তি। সারা বিশ্বব্যাপী এরা এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল, যেমন জার্মানিতে হিটলার, ইতালিতে মুসোলিনি। এরা সারা বিশ্বে ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছিল, মানে এক নায়কতন্ত্র, একাধিপত্য। অন্যদিকে এদের আদর্শ ছিল পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, মানে উপনিবেশ দখলের নাম করে প্রত্যেকটা দেশে উপনিবেশ স্থাপন করবো এবং কালক্রমে ধীরে ধীরে সেই দেশের রাজনৈতিক ক্ষমতা, রাজপাট দখল করব। তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন দুই শক্তি জোটের মধ্যে হয়েছিল, তোমরা বলবে স্যার অক্ষ শক্তি আর মিত্র শক্তি। যদি বলি আদর্শগত দ্বন্দ্ব, তাহলে এরা হচ্ছে একনায়কতন্ত্র, অর্থাৎ এদের চরিত্র হচ্ছে ফ্যাসিবাদ, এদের চরিত্র হচ্ছে ফ্যাসিবাদ বা নাৎসিবাদ, আর এদের চরিত্র হচ্ছে সাম্রাজ্যবাদ। কি বললাম? সাম্রাজ্যবাদ। তাহলে আদর্শগত দিক দিয়ে আমরা দেখলাম চরিত্রগত কিছু পার্থক্য রয়েছে। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম যে 1939 সালে 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, কিন্তু দূর দূর তাক আমি কোনো রকম ভারতবর্ষের নাম এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু একটা নাম আমার চোখের সামনে জলজল করছে, সেটা হচ্ছে ইংল্যান্ড। আমরা দীর্ঘদিন কার কাছে পরাধীন ছিলাম? আমাদের দেশে কারা উপনিবেশ স্থাপন করেছিল? কারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল? উত্তর হচ্ছে ইংল্যান্ড। 200 বছর আমরা পরাধীন ছিলাম, 200 বছর। আমাদেরকে কারা শাসন এবং শোষণ করেছিল? উত্তর হচ্ছে ইংল্যান্ড। এই যুদ্ধের অন্যতম অংশীদার হচ্ছে ইংল্যান্ড। তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই ভারতকে যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করে দিল। যেহেতু ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা ইংল্যান্ডের দখলে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, ভারত কিন্তু কোনোভাবেই যুদ্ধের সঙ্গে জড়িত নয়। কিন্তু তারপরেও ভারতীয় নেতা মন্ত্রীদের সঙ্গে, ভারতীয় জনগণের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই ভারতকে এই যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করে দিল ইংল্যান্ড। মানে বলল যে ভারতও এই যুদ্ধের অংশীদার, কিন্তু আমাদের সাথে তো এই যুদ্ধের কোনো সম্পর্ক নেই আছে। তাহলে যেহেতু আমরা ব্রিটিশের উপনিবেশ, তাই এই যুদ্ধে আমরাও জড়িয়ে গেলাম। শুধু তাই নয়, এই যে সাম্রাজ্যবাদী স্বার্থ, আমি তোমাদেরকে বললাম এদের স্বার্থটাই কি? বাণিজ্যের নাম করে সেখানকার রাজ ক্ষমতা দখল। তুমি যে একটা জায়গায় এতদিন অত্যাচার করেছো, শাসন করেছো, শোষণ করেছো, সেখানকার জনগণ সুযোগ পেলে তোমাকে ছেড়ে দেবে? তোমার বিরুদ্ধে গর্জে উঠবে না? তাহলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, শত্রু আমার মিত্র, একটা কথা তো আছে। তাহলে ব্রিটিশরা কি জানতো না যে আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম তুঙ্গে, সেই পরিস্থিতিতে ভারতীয় জনগণ চেষ্টা করবে আমাদের বিরুদ্ধে একটা বিপ্লব সংগঠিত করার, চেষ্টা করবে একটা স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার? তোমার শত্রু সে যদি একটু গাড্ডায় পড়ে, তুমি কি সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে না? করবে তো, অতি অবশ্যই করবে। তাহলে এক তো ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই ভারতকে যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করে দিল। দ্বিতীয়ত, এই যে সাম্রাজ্যবাদী স্বার্থ, এই সাম্রাজ্যবাদী স্বার্থকে চরিতার্থ করতে ভারত রক্ষা আইন সহ বেশ কিছু দমনমূলক আইন পাস করে দিল। ভারত রক্ষা আইন মানে এটা 1915 সালে ডিফেন্স অ্যাক্ট, এটা 1915 সালে ডিফেন্স অ্যাক্ট, ঠিক আছে, প্রথমবার এটা পাস করা হয়েছিল। এই ভারত রক্ষা আইনটা কি? সন্দেহজনক যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে বিচার ছাড়াই। আমাদের নিয়ম কি? পুলিশ যদি তোমাকে গ্রেপ্তার করে, তাহলে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে তোমাকে হাজির করাতে হবে। মানে পুলিশ তোমাকে 24 ঘন্টার বেশি থানাতে রাখতে পারবে না, জজ সাহেবের আদেশ ছাড়া।
কিন্তু এটা এমন একটা আইন, এই আইনে তোমাকে কোনো বিচার ছাড়াই দীর্ঘকাল, সুনির্দিষ্ট কাল নয় মানে দীর্ঘকালের জন্য গ্রেপ্তার রাখতে পারে। কি উদ্দেশ্যে এই আইনটা পাস করছে? কারণ ব্রিটিশরা খুব ভালো করেই জানতো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় জনগণ, ভারতীয় বিপ্লবীরা এই সুযোগকে কাজে লাগাবে এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে জোরদার করবে। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন যাতে জোরদার না হয়, একে যেন সমূলেই বিনাশ করা যায়, সেই জন্যই ভারত রক্ষা আইন পাস করলো। আমরা জানি ভারত রক্ষা আইনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করা হয়েছিল, তোমরা শুনেছো। পাঠানের ছদ্মবেশে তিনি পালিয়ে গেছিলেন, এটাই সেই আইন, ভারত রক্ষা আইন। 1915-তে এটাকে প্রথম পাস করা হয়েছিল, 1939-এ লাগু করা হয়েছিল। যদি তোমাদের প্রশ্ন করা হয় স্বাধীন ভারতবর্ষে কি এই আইনটা লাগু হয়েছিল, হ্যাঁ হয়েছিল। প্রথমবার হয়েছিল ভারত চীন যুদ্ধের সময় 1962-তে, দ্বিতীয়বার হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের সময় 1971-এ। স্বাধীন ভারতেও এটা কার্যকর করা হয়েছিল, ভারত রক্ষা আইন। বুঝতে পারলাম? তাহলে কেসটা কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, যাতে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র না হয় সেই জন্য ভারত রক্ষা আইন পাশ করানো হলো এবং ভারতকে যুদ্ধরত দেশ হিসাবে ঘোষণা করলো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালের 3রা সেপ্টেম্বর। 6ই সেপ্টেম্বর, এই ডেটগুলো লিখবে। গান্ধীজি বড়লাট, তখন বড়লাটের নাম হচ্ছে লর্ড লিনলিথগো, লর্ড লিনলিথগো। তাহলে 1939 সালের 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। গান্ধীজি 6ই সেপ্টেম্বর তৎকালীন বড়লাট, যিনি ব্রিটিশ প্রধান, করলেন কে দেখা করলেন? গান্ধীজি। তোমাদের প্রশ্ন আসবে বড়লাট কে ছিলেন? লর্ড লিনলিথগো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939 সালের 3রা সেপ্টেম্বর। এই যে বললে না, কেউ একজন বললো না যে ডেটটা আমার স্যার মনে থাকে না, সাল তারিখ, তুমি এভাবে পরপর মনে রাখতে হয়, কোনোদিন ভুলবে না। তাহলে 3রা সেপ্টেম্বর যুদ্ধ শুরু হলো। 6ই সেপ্টেম্বর গান্ধীজি বড়লাটের সঙ্গে দেখা করলেন। তখন বড়লাট কে শুভ? লর্ড লিনলিথগো। ঠিক আছে, দেখা করে বাইরে বেরিয়ে এলেন এবং প্রেস কনফারেন্স করলেন, মানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের উচিত ব্রিটেনকে সাহায্য করা। যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের উচিত ব্রিটেনকে সাহায্য করা। তোমাদের মনে এবার একটা ছোট প্রশ্ন আসবে, একটা প্রশ্ন তোমাদের মনে উকি দেবে, সেটা হলো আরে ভাই এই সময় কেন ভারতকে, আমরা যারা আমাদেরকে এতদিন ধরে শাসন করেছে, কেন আমি তাদেরকে হেল্প করতে যাবো? প্রশ্নটা আসছে না মনে? আমরা তো এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে জোরদার করে তুলতে পারতাম, ব্রিটিশদেরকে তো ভারত থেকে বিতাড়িত করতে পারতাম, কিন্তু সেটা না করে তাদেরকে কেন সাহায্য করতে হবে? তোমাদেরকে বললাম আমি এক্ষুনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আদর্শগত দিক থেকে একটা ছিল একনায়কতন্ত্র, অর্থাৎ ফ্যাসিবাদ, নাৎসিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ। না কংগ্রেস সাম্রাজ্যবাদীদের দেখতে পারত, না নাৎসিবাদ ফ্যাসিবাদকে সহ্য করতে পারত। কিন্তু কিন্তু এই নাৎসিবাদ ফ্যাসিবাদ সম্পর্কে কংগ্রেসের বিদ্বেষ ছিল আরো তীব্র। কখনো কখনো আমাদেরকে চোর আর ডাকাতের মধ্যে চোরকে বেছে নিতে হয়। আমরা জানি দুটোই খারাপ, রাজনৈতিক দলের উদাহরণ আমি দিচ্ছি না, আমি জানি চোর ডাকাত দুটোই, একটা চোর আর একটা ডাকাত, তারপরেও যে চোর তাকে আমরা বেছে নিই। ডাকাতটা একটু ভয়াবহ হয়, আর একটু ভয়ঙ্কর, একটু মানে বিধ্বংসী হয়, তাই তো? কেউ ভালো নয়, দেখবে যাকেই জিজ্ঞেস করে সব এক, কেউ ভালো নয় ভাই, কিন্তু তারপরেও ভোট দিতে যায়। চোর আর ডাকাতের মধ্যে একজনকে বেছে নেয়, এগুলো বন্ধ করে দিন। বেশ, তাহলে 6ই সেপ্টেম্বর গান্ধীজি বড়লাটের সঙ্গে দেখা করলেন এবং বললেন যে আমাদের উচিত ব্রিটেনকে সাহায্য করা। কেন? তাহলে কি গান্ধীজি ব্রিটিশদের পক্ষে ছিলেন? না। সাম্রাজ্যবাদীদের পক্ষে ছিলেন? না। গান্ধীজি সাম্রাজ্যবাদীদেরকেও ঘৃণা করতেন, নাৎসিবাদ ফ্যাসিবাদদেরকেও ঘৃণা করতেন, কিন্তু ঘৃণার পরিমাণটা সাম্রাজ্যবাদীদের থেকে নাৎসিবাদের পক্ষে বেশি ছিল। তাই তিনি চেয়েছিলেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে। কি বললাম? কাঁটা দিয়ে কাঁটা তুলতে, মানে এদের দ্বারা ওদেরকে ধ্বংস করতে। ঠিক আছে, হলো 14ই সেপ্টেম্বর, 6ই সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর, 6ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটি, কংগ্রেস কার্যনির্বাহক কমিটি যুদ্ধ সংক্রান্ত একটা প্রস্তাব পেশ করলেন। 3রা সেপ্টেম্বর হলো, 6ই সেপ্টেম্বর হলো, 14ই সেপ্টেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটি যুদ্ধ সংক্রান্ত একটা প্রস্তাব পেশ করলেন এবং সেখানে বললেন ঔপনিবেশিক অধিকার এবং কায়েমি স্বার্থ অক্ষুণ্ণ রাখা যদি সাম্রাজ্যবাদীদের উদ্দেশ্য হয় তবে এই যুদ্ধের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে গণতন্ত্র ভিত্তিক বিশ্ব রাজনীতি যদি এই যুদ্ধের উদ্দেশ্য হয় তবে এই যুদ্ধে ভারতের উৎসাহের অন্ত নেই। তাহলে কি বললাম? যে যদি সাম্রাজ্যবাদীদের উদ্দেশ্য এটা হয়ে থাকে
যে যুদ্ধের পর তারা আবার নতুন করে উপনিবেশ দখল করবে, আবার নতুন নতুন দেশকে গ্রাস করবে, নতুন নতুন দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করবে, এটাই যদি তাদের উদ্দেশ্য হয়ে থাকে, যে কায়েমি স্বার্থ অক্ষুণ্ণ রাখা, মানে দখলদার, হানাদার, তাহলে এই যুদ্ধের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি তাদের এটা উদ্দেশ্য হয় যে একনায়কতন্ত্র, নাৎসিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের পর আমরা সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করব একনায়কতন্ত্রের বিরুদ্ধে, তাহলে এই যুদ্ধে ভারতবাসীর উৎসাহের অন্ত থাকবে না, আমরা নিজেদের বেশটুকু দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু তার আগে ব্রিটেনকে তাদের অভিসন্ধি স্পষ্ট করতে হবে। অভিসন্ধি মানে তাদের কি মত, তারা কি ভাবছে সেটা স্পষ্ট করতে হবে। যুদ্ধ শেষে আমাদেরকে স্বাধীনতা প্রদান করতে হবে, এই মর্মে তাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। কেন এই চুক্তি? কারণ যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এই প্রথম বিশ্বযুদ্ধের সময় তিলক এবং মহাত্মা গান্ধী সেনা সংগ্রহে দায়িত্বে ছিলেন। ব্রিটেনের হয়ে ভারতীয় সৈন্যরা যুদ্ধ করেছিল, বিভিন্ন রণাঙ্গনে প্রাণ দিয়েছিল, 6,21,00,000 পাউন্ড টাকা চাঁদা তুলে দিয়েছিল। তারা আশা করেছিল যে যুদ্ধের পর তাদেরকে স্বাধীনতা প্রদান করবে, কিন্তু স্বাধীনতা প্রদান করা হয়নি। দিয়েছিল মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের মতো কতগুলো তুচ্ছ শাসন সংস্কার, যা ভারতবাসীর কাছে ছিল তুচ্ছ, বিরক্তকর আর নৈরাশ্যজনক। তাই এই বিশ্বযুদ্ধে সাহায্য করার আগে কংগ্রেস তথা মহাত্মা গান্ধী একটা স্পষ্ট অঙ্গীকার চাইলো যে আমরা তোমাকে যুদ্ধে সাহায্য করতে রাজি, কিন্তু যুদ্ধের পর তোমাকে আমাদের স্বাধীনতা প্রদান করতে হবে। বুঝতে পারলে এই স্টোরিটা? 1939 সালে 3 সেপ্টেম্বর যুদ্ধ শুরু হলো। গান্ধীজি 6 সেপ্টেম্বর বড়লাট লর্ড লিনলিথগোর সাথে দেখা করলেন। বেরিয়ে এসে প্রেস কনফারেন্সে কি বললেন? যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের উচিত ব্রিটেনকে সাহায্য করা। এবং পরে তিনি ভেবে দেখলেন, কংগ্রেস কার্যনির্বাহক কমিটি, ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিলেন যে মুখের কথায় চিড়ে ভিজবে না, আমাদেরকে লিখিত দিতে হবে যে যুদ্ধের পর আমাদেরকে স্বাধীনতা প্রদান করবে। তার ঠিক 1 মাস পর এই যে কংগ্রেস কার্যনির্বাহক কমিটি এই কথাগুলো বললেন যে যুদ্ধ জয়ের পর আমাদেরকে স্বাধীনতা প্রদান করতে হবে। কার প্রতি এই বার্তা? মহাত্মা গান্ধী এই বার্তাটা কার প্রতি দিলেন? বড়লাটের প্রতি। কিন্তু বড়লাট এই মহাত্মা গান্ধীর কথাই খুব একটা কানে নিলেন না, কোনো কর্ণপাত করলেন না। 1 মাস চুপচাপ বসে রইলেন। 1 মাস পর একটা পত্র, একটা চিঠি লিখে পাঠালেন। চিঠি রিপ্লাই কি দিলেন জানো? যে যুদ্ধ শেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ডোমিনিয়ন তৈরি করা হবে, ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। ডোমিনিয়ন হচ্ছে আংশিক কিছু স্বাধীনতা, কিন্তু ভারতবাসীর ডিমান্ড কি? পূর্ণ স্বাধীনতা। ভারতবাসী কি আশা করেছিল? যে আমরা যুদ্ধে সাহায্য করব, তোমরা যুদ্ধে জয় হবে, তোমাদের যুদ্ধে তোমরা জয়ী হবে এবং তোমরা ভারত ত্যাগ করবে, আমাদেরকে স্বাধীনতা প্রদান করবে, এই শর্তে আমরা তোমাদেরকে সাহায্য করব। কিন্তু যুদ্ধ শেষে প্রথম বিশ্বযুদ্ধে আমাদেরকে কি দিয়েছিল? হতাশা। দ্বিতীয়বারের জন্য ভারত আবার সাহায্য করতে রাজি হয়, কিন্তু বড়লাটের রিপ্লাই কি আসে? যে সমস্ত রাজনৈতিক নেতাগুলোকে নিয়ে একটা ডোমিনিয়নের স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করব, মানে আংশিক কিছু স্বাধীনতা, না কে বরাবর। ফলে কংগ্রেস ক্ষুব্ধ হয়। সঙ্গে সঙ্গে 1940 সালে কংগ্রেসের রামগড় অধিবেশন হয়। কোথায়? রামগড়। এই রামগড় কোথায় অবস্থিত? রামগড় তৎকালীন বিহারে অবস্থিত, এখন ঝাড়খণ্ড। ঠিক আছে, এখন কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। এত মনে রাখতে হবে না। রামগড় অধিবেশনে মৌলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে, মৌলানা আবুল কালাম আজাদ, খুব ইম্পর্টেন্ট এটা, মৌলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে কংগ্রেস স্থির করলেন যে পূর্ণ স্বাধীনতা ব্যতীত, পূর্ণ স্বাধীনতা ছাড়া আমরা কোনো কিছুতেই মাথা নত করব না। কি বললাম? যে পূর্ণ স্বাধীনতা ব্যতীত আমরা কোনো কিছুতেই মাথা নত করব না। এই মর্মে যদি ব্রিটিশরা আমাদের কাছে সাহায্য নিতে চায় তো নেক, নাহলে আমরা কোনো রকম সাহায্য করব না। বুঝতে পারছো স্টোরিটা? বুঝতে পারছো? কোথায়? রামগড় অধিবেশনে। এই রামগড় অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়? যে পূর্ণ স্বাধীনতা ছাড়া কোনো কিছুতেই আমরা মাথা নত করব না। ব্রিটিশ যদি আমাদেরকে বলে যে হ্যাঁ, যে যুদ্ধের পরে আমরা তোমাদেরকে স্বাধীনতা প্রদান করবো, তাহলে আমরা সাহায্য করতে প্রস্তুত, না হলে ব্রিটিশরা নিজেরটা দেখে নিক। এবং এখান থেকেই সত্যাগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। সত্যাগ্রহ, যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় সত্যাগ্রহ কি, স্যার সত্যাগ্রহ হচ্ছে
সত্য এবং অহিংসার উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রাম। গান্ধীজি এই ধারণা পেয়েছিল লিও টলস্টয় এবং জন রাস্কিনের আনটু দ্য লাস্ট এবং দ্য কিংডম অফ গড এই গ্রন্থগুলো পড়ে। আমি পরে আসছি। তাহলে সত্যের উপর প্রতিষ্ঠিত, অহিংসার উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামকে গান্ধীজির ধারণা ছিলেন যে সশস্ত্র বিপ্লব বা এই মারকাটারি আন্দোলন না করে যে তোমার উপর অপরাধ করছে সেটা মুখ বুঝে সহ্য করে তার অপরাধীর মননের পরিবর্তন ঘটানো। কিন্তু এখন নয়, তোমাকে একবার চর মারলে হাতটা যদি তুলে তুমি সঙ্গে সঙ্গে ঠাস করে 2 চর মারবে। কিন্তু গান্ধীজি চরটা খেতেন, খাওয়ার পর নীরবে প্রতিবাদ করতেন, মানে চর খাওয়ার পরেও চুপচাপ সহ্য করতেন এবং তার সঙ্গে ভালো ব্যবহার করতেন। শত্রুকে মনে ভাবাতো যে আমি ভুল করেছি, ভাবানোর চেষ্টা করতেন। শত্রুকে নয়, শত্রুর ব্যবহারকে তিনি ঘৃণা করতেন। এটা তিনি তার কনসেপ্ট। যদিও এই কনসেপ্ট এখন কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব। তাহলে সত্যাগ্রহের কথাটা তুমি বুঝতে পারলে? সত্যাগ্রহ জিনিসটা কি? প্রশ্ন আসবে যে রামগড় অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। প্রথম সত্যাগ্রহী নাম তোমাকে জিজ্ঞেস করবে যে এখান থেকে যে প্রথম সত্যাগ্রহী কে ছিলেন, বারবার WBCS মেন্সে কোশ্চেন আসে, হচ্ছে আচার্য বিনোবা ভাবে। এখান থেকে যে প্রথম সত্যাগ্রহী সিদ্ধান্ত নেওয়া হয়, প্রথম সত্যাগ্রহীর নাম হচ্ছে আচার্য বিনোবা ভাবে, যিনি ভূদান আন্দোলনের সঙ্গে যুক্ত, বিনোবা ভাবে। এবং দ্বিতীয় সত্যাগ্রহীর নাম হচ্ছে পণ্ডিত নেহেরু, আমি শর্টে লিখছি নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে এখান থেকে 2 জন সত্যাগ্রহীর নাম আমরা জানতে পারলাম। প্রথম সত্যাগ্রহী হচ্ছে আচার্য বিনোবা ভাবে এবং দ্বিতীয় সত্যাগ্রহী হচ্ছে নেহেরু। সত্যাগ্রহী জিনিসটা কি, কনসেপ্ট আমি তোমাদেরকে বললাম। সত্যাগ্রহ কিভাবে পালন করতে? অনশন করে, নীরব প্রতিবাদ করে। কখনো সরব প্রতিবাদ হলেও সেটা সশস্ত্র হবে না, অহিংস হবে, হিংস হবে না। বোঝাতে পারলাম? 39-এ শুরু হয়েছিল, 40 মানে প্রায় 1 বছর অতিক্রান্ত। বিশ্বযুদ্ধের উত্তাপ বাড়তে থাকে, আবহাওয়া আরো গরম হতে থাকে। আস্তে আস্তে অক্ষ শক্তি মিত্র শক্তির উপর থাবা বসাতে শুরু করে, মানে অক্ষ শক্তি জিততে শুরু করে, মিত্র শক্তি পাতি বাংলায় পরাজয় বহন করতে শুরু করে। মানে মিত্র শক্তির অবস্থা নাজেহাল হয়, মিত্র শক্তি পিছু হটতে শুরু করে। এই সুযোগকে কাজে লাগিয়ে, যখন মিত্র শক্তি পিছু হটতে থাকে, এই সুযোগকে কাজে লাগিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে পরামর্শ দেয়, হুজুর স্যার এই সুযোগকে কাজে লাগান। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে জোরদার করে তুলুন। গান্ধীজি কি রিপ্লাই দিচ্ছে জানো? ব্রিটেনের ধ্বংস স্তূপের উপর স্বাধীনতা অনুসন্ধান করা অহিংস নীতির বিপরীত। নেহেরু বলছে ব্রিটেন যখন জীবন মরণ সংগ্রামে ব্যস্ত, সেই মুহূর্তে আইন অমান্য আন্দোলন শুরু করা আমাদের পক্ষে সম্মান বিরোধী হবে। তাহলে সুভাষচন্দ্র বসু কি বলতে চাইলেন? যে এখন ব্রিটেন নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের আইন অমান্য আন্দোলন শুরু করা উচিত এবং তাদেরকে চাপ দিয়ে ভারত থেকে বিতাড়িত করা উচিত। প্রয়োজনে আমাদের অক্ষ শক্তি যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবো। আমরা দেখেছি সুভাষচন্দ্র বসু জার্মানি গিয়েছিলেন, সুভাষচন্দ্র বসু জাপান গিয়েছিলেন, ইতালি গিয়েছিলেন, মানে ব্রিটিশদের শত্রু দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন যাতে তাদের সাহায্য নিয়ে আমরা ভারতবর্ষের স্বাধীনতা পাই, স্বাধীনতা অর্জন করতে পারি। তাহলে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে কি পরামর্শ দিলেন? যে এই মুহূর্তে আইন অমান্য আন্দোলন জোরদার করে তোলো। কিন্তু কংগ্রেস এবং মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরু কি রিপ্লাই দিলেন? যে ব্রিটেনের ধ্বংস স্তূপের উপর স্বাধীনতা অনুসন্ধান করা অহিংস নীতির বিপরীত। ঠিক সেই সময় 1940 সালে 3 থেকে 7 জুলাই দিল্লিতে আরো একটা অধিবেশন শুরু হয়। 3 থেকে 7 জুলাই দিল্লিতে আরো একটা অধিবেশন শুরু হয়। 40 লেখা দরকার নাই। 3 থেকে 7 জুলাই আরো একটা অধিবেশন শুরু হয়। কোথায়? দিল্লিতে। এখান থেকে আবার কংগ্রেস বড়লাটের উদ্দেশ্যে বলল, আমরা এখনো তোমাদেরকে যুদ্ধে সাহায্য করতে প্রস্তুত, আমরা এখনো তোমাকে যুদ্ধে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু তার আগে তোমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে যুদ্ধ শেষে আমাদেরকে স্বাধীনতা প্রদান করবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচিত ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি কেন্দ্রীয় সরকার গঠন করতে হবে। তাহলে আগে কি বলেছিল? যে যুদ্ধ শেষে স্বাধীনতা প্রদান করতে হবে। এখন কি বললো? একটা নতুন পয়েন্ট অ্যাড হলো যে নির্বাচিত প্রতিনিধি, 1924 নির্বাচন হয়েছিল যেখানে স্বরাজ্য দল ব্যাপক সাফল্য অর্জন করেছিল। ঠিক আছে, যে সমস্ত নির্বাচিত ভারতীয় প্রতিনিধিরা রয়েছে তাদেরকে নিয়ে একটা কেন্দ্রীয় সরকার গঠন করতে হবে।
বোঝাতে পারলাম স্টোরিটা? বুঝতে পারলে? এইবার বড়লাট দেখলো যে আমাদের অবস্থা তো সত্যিই খুব আশঙ্কাজনক, সুর কিছুটা নমনীয় করলো, কিছুটা নমনীয় সুরে 1940 সালের 7ই আগস্ট, 1940 সালের 7ই আগস্ট, দেখো 1940 সালের 7ই আগস্ট বড়লাট লর্ড লিনলিথগো কতগুলো প্রস্তাব উত্থাপন করলেন। এই প্রস্তাবটার নামই হচ্ছে আগস্ট প্রস্তাব। তোমাদেরকে প্রথমেই বললাম যে প্রথম সংবিধানের কথা কে বলেছিলেন? 1934 মানবেন্দ্রনাথ রায়। তারপরে কে বলেছিলেন? 1939 সালের মহাত্মা গান্ধী তার হরিজন পত্রিকায়। আমি কি বললাম? অফিসিয়ালি ব্রিটিশ সরকার এটাকে গ্রান্টেড করছে আগস্টে, 1940 সালের 7ই আগস্ট, যেটাকে আগস্ট প্রস্তাব হিসেবে বলা হয় বা লিনলিথগো প্রস্তাব হিসেবে আমরা জানি। জাস্ট শোনো, লেখার দরকার নেই, নোটস পেয়ে যাবে, ভিডিও রয়েছে, ভিডিওটা আরেকবার দেখে নেবে, জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। তাহলে কবে স্বীকার করলো? 1940 সালের 7ই আগস্ট। বড়লাট কিছু প্রস্তাব গান্ধীজি তথা কংগ্রেসের সম্মুখে রাখলেন। এই প্রস্তাবগুলোকে আমরা বলবো আগস্ট প্রস্তাব। প্রস্তাবগুলো কি? 1 নম্বর হচ্ছে যুদ্ধান্তে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, আবার সেই মর্যাদা দেওয়া হবে। 2, বড়লাটের কার্যনির্বাহক পরিষদে ভারতীয় সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। কার্যনির্বাহক পরিষদ মানে যে একটা বড়লাট, সে বড়লাটে তো অনেকগুলো সদস্য রয়েছে, সে তো একাকী নয়। এই যে ক্যাবিনেট, মন্ত্রিসভা, মন্ত্রিসভা কি একজনকে নিয়ে? অনেকজনকে নিয়ে। 15% বেশি হবে না অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। তোমার যতজন এমপি বা এমএলএ জিতবে তার কম, মানে টোটাল মন্ত্রী 15%-এর বেশি হবে না। তাহলে বড়লাটের তো একটা পরিষদ রয়েছে, সেই পরিষদের সদস্য কেউ ব্রিটিশ থাকবে, কেউ ভারতীয় থাকবে। বললো যে যুদ্ধান্তে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে এবং বড়লাটের কার্যনির্বাহক পরিষদে ভারতীয় সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। বুঝতে পারলে কি বললাম? কি কি বললাম বলো? 3 হচ্ছে যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার নামে মোহাম্মদ আলী জিন্নার হাতে একটা ভিটো ক্ষমতা তুলে দেওয়া হলো। আর একটা পয়েন্ট, এরা দাবি কি করেছিল? যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি কেন্দ্রীয় সরকার গঠন করতে হবে। পাল্টা ওরা চালাকি করে বলল যে নির্বাচিত ভারতীয় প্রতিনিধিদের নিয়ে আমরা একটা যুদ্ধ উপদেষ্টা কমিটি গঠন করব। যুদ্ধ উপদেষ্টা কমিটি মানে কিভাবে যুদ্ধ হবে, কার উপর বোমা মারা হবে, এইসব নিয়ে একটা কমিটি তৈরি করবো। আমাদের এগুলো দরকার? দরকার? এটা চালাকি নয়? এটা অতি অবশ্যই চালাকি। আমরা চাইছি একটা কেন্দ্রীয় সরকার, যে কেন্দ্রীয় সরকার পরবর্তীকালে ভারতের সংবিধান রচনা করবে, কিন্তু ওরা চালাকি করে কি বলছে? যে নির্বাচিত ভারতীয় প্রতিনিধিদের নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা একটা যুদ্ধ উপদেষ্টা কমিটি গঠন করব। 3 হলো। 4 নম্বর হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার নামে মোহাম্মদ আলী জিন্নার হাতে একটা ভিটো ক্ষমতা তুলে দেওয়া হলো। ভিটোটা কি? ভিটো হচ্ছে, ধরো তোমার কাছে ভিটো ক্ষমতা আছে, তোমরা চল আমরা পুরীতে যাবো, জগন্নাথ মন্দির দর্শন করে আসবো। এ তখন বলছে না না, দীঘায় নতুন জগন্নাথ মন্দির হয়েছে, আমরা দীঘায় যাবো। মানে তোমাদের 4 জন সিদ্ধান্তকে এ একা নাকচ করে দিল, ওর কাছে শুধুমাত্র ভিটো ক্ষমতা আছে বলে। এটা তো অন্যায়, অবিচার। তাহলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার নামে মোহাম্মদ আলী জিন্নার হাতে একটা ভিটো ক্ষমতা তুলে দেওয়া হলো। ঐতিহাসিক রামজে সুর বলে একজন ব্যক্তি রয়েছে, তিনি মন্তব্য করছেন যে এখান থেকেই, মানে এই আগস্ট প্রস্তাব থেকেই পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি উত্থাপনের সুযোগ করে দেওয়া হলো। মানে জিন্না যে পাকিস্তান চাইছে বা চাইবে ভবিষ্যতে, এই আগস্ট প্রস্তাব থেকেই লর্ড লিনলিথগো সেটাকে সুযোগ করে দিল। বুঝতে পারলাম? বুঝলে? জওহরলাল নেহরু মন্তব্য করলেন যে ভারতবাসীর কাছে ডোমিনিয়নের স্ট্যাটাস দরজার পেরেকের মতো মৃত বস্তু। ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই মন্তব্য কে করেছিল? ভারতবাসীর কাছে ডোমিনিয়নের স্ট্যাটাস দরজার পেরেকের মতো মৃত বস্তু। দরজার পেরেক মানে ওই যে দরজাটা রয়েছে, ওখানে দেখো অনেকগুলো পেরেক রয়েছে। ওই পেরেকগুলো কোনো কাজে আসবে না? হোমে লাগবে না, কি যজ্ঞে লাগবে? কোনো কাজে লাগবে না, ও চিরস্থায়ী ওখানেই থাকবে, ওর কোনো কাজ নেই। তাহলে কি বললাম? যে ভারতবাসীর কাছে ডোমিনিয়নের স্ট্যাটাস দরজার পেরেকের মতো মৃত বস্তু। ভারতবাসী এই আগস্ট অফারকে প্রত্যাখ্যান করলেন। ইন জুলাই 1940 Viceroy Executive Council was enlarged from 7 to 12, but no member of the Congress or League joined the new council. মানে সত্যি সত্যি ভাইসরয় যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সেখানে 7 থেকে 11 জনকে নতুন, মানে 7 থেকে বাড়িয়ে 11 করা হয়েছিল, কিন্তু কোনো সদস্যই না মুসলিম লীগের না কংগ্রেসে সেটাতে জয়েন করেনি। তাহলে বুঝতে পারলে কোন প্রেক্ষাপটে আগস্ট প্রস্তাব ঘোষিত হয়। আগস্ট প্রস্তাবের প্রস্তাবগুলো কি কি ছিল, কেন লিনলিথগো কেন এগুলো ঘোষণা করলো? ভারতবাসীর আন্তরিকতার, ভারতের লোকবল, ভারতের অর্থবল যাতে যুদ্ধে কাজে লাগাতে পারে সেই জন্য। আগস্ট অফার বুঝতে পারলে? বুঝতে পারলে আগস্ট অফারটা কি আপাতত একটু বুঝতে পেরেছো? চলো নেক্সট, ক্রিপস মিশন। ক্রিপস মিশন
দেখো এতক্ষণ পর্যন্ত যে যুদ্ধটা চলছিল সেটা কিন্তু ইউরোপে, ঠিক আছে। এইবার এই যুদ্ধটা আমাদের এশিয়া মহাদেশেও পৌঁছে যাবে। 1941 সালের 7ই ডিসেম্বর 1941 সালের 7ই ডিসেম্বর জাপান অক্ষ শক্তিতে যোগদান করছে। শুরু করেছিলাম কবে? 1939-এ। এলাম কোথায়? 41 সাল। তাহলে 1941 সালের 7ই ডিসেম্বর। আপনারা এবার বুঝতে পারছো সাল কীভাবে মনে রাখতে হয়? পড়েছো এভাবে? ওই জন্য ইতিহাস কঠিন মনে হয় বা পলিটি কঠিন মনে হয়, কিছুই নেই। তাহলে 1941 সালের 7ই ডিসেম্বর জাপান অক্ষ শক্তিতে যোগদান করলো। অক্ষ শক্তিতে কে কে ছিল? জার্মানি, ইতালি এবং পরবর্তীকালে জাপান অক্ষ শক্তিতে যোগদান করলো। যেই জাপান অক্ষ শক্তিতে যোগদান করলো, এশিয়া মহাদেশে অক্ষ শক্তি একটা অভাবনীয় সাফল্য অর্জন করতে শুরু করে। তারা ফিলিপাইন্স, ইন্দোচীন, মালয় দখল করে বার্মার দিকে অগ্রসর হয়। বার্মা বলতে কোন দেশ? আর বার্মা কোন দেশ? মায়ানমার আমাদের ভারতের মধ্যেই ছিল। 1935 সালে বার্মাকে ভারত থেকে পৃথক করা হয়, ঠিক আছে। বার্মা কিন্তু ভারতের মধ্যেই ছিল। তাহলে কি বললাম? জাপান অক্ষ শক্তি জোটে যোগদান করলো। যেই জাপান অক্ষ শক্তিতে যোগদান করলো, অমনি এশিয়া মহাদেশে অক্ষ শক্তির বিজয় রথ বাড়তে থাকে অগ্রগতির দিকে। ফিলিপাইন্স, ইন্দোচীন, মালয় এই সমস্ত দেশগুলি দখল করে জাপান বার্মার দিকে অগ্রসর হয়। মানে 3টে দেশ দখল করে জাপান বার্মার দিকে অগ্রসর হয়। আমি তোমাদেরকে এক্ষুনি বললাম মায়ানমার ভারতেরই অন্তর্গত ছিল। মায়ানমারকে ভারত থেকে পৃথক করা হয় 1935 সালে। তার মানে জাপান ভারতের দ্বার ও প্রান্তে উপস্থিত হয়। কোথায়? ভারতের একদম দরজাতে উপস্থিত হয়ে যায়। ফলে ভারতবাসীর মধ্যে একটা আশঙ্কার মেঘ ঘনীভূত হতে থাকে যে জাপানিরা হয়তো বা আমাদেরকে আক্রমণ করবে। অবভিয়াসলি, তাই না? করবে না? এরকম একটা আশঙ্কার মেঘ ঘনীভূত হতে শুরু করে। একবার ভেবে দেখো তো, আমরা কি সত্যি এগুলো দাবি রাখি? মানে আমরা কি সত্যি এগুলোর যোগ্য, এগুলো প্রাপ্য? যুদ্ধের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও আমাদের আশঙ্কায় আশঙ্কিত যে জাপানিরা আমাদেরকে আক্রমণ করবে। কারণ একটাই, অন্য কোনো কারণ নেই। আমাদের দেশে ব্রিটিশদের অবস্থান। জাপানিরা যদি আমাদেরকে আক্রমণ করে, কোনো কারণ আছে? এক এবং অদ্বিতীয় কারণ হচ্ছে ব্রিটিশ ইংল্যান্ডের নাগরিক, ইংল্যান্ডের সরকার এখানে রয়েছে। এর বাইরে কোনো কারণ আছে? কারণ নেই। তাহলে ভারতীয়দের উপর জাপানি আক্রমণের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে যখনই কোথাও যুদ্ধ শুরু হবে, সবার আগে বেকারত্ব বাড়বে, ঠিক আছে। আর কি হবে? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রাদির দাম হু হু করে বাড়বে, খাদ্যাভাব দেখা দেবে। খাবে কোথায়? যুদ্ধ হলে সাপ্লাই তো বন্ধ হবে। আমরা পারস্পরিক মানে একে অপরের প্রতি নির্ভরশীল। কোনো দেশ আমাদেরকে পেঁয়াজ দেয়, আমরা কোনো দেশকে চাল দিই। যুদ্ধ হলে বর্ডার বন্ধ হয়ে যাবে, আমদানি রপ্তানি ব্যাহত হবে। কৃষক তার উৎপন্ন ফসল বাজারে নিয়ে যেতে পারবে না। চাকরি সেক্টরগুলো থেকে কর্মী ছাঁটাই হবে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। বেকারত্বের লেলিহান শিখা দাও দাও করে জ্বলবে। সেই মুহূর্তে ভারতবর্ষের বুকে এমনিতেই দীর্ঘকাল ব্রিটিশ শাসন আমাদেরকে যাচ্ছে তাই অবস্থা করেছিল, আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। তারপরে যুদ্ধের এই লেলিহান শিখা, উপরিক্ত জাপানি আক্রমণের সম্ভাবনা, এই সকল কারণগুলোর জন্য ভারতবর্ষের অভ্যন্তর পুরোপুরি পর্যদস্ত। যত আশঙ্কার মেঘ ঘনীভূত হয়, তত ব্রিটিশ বিরোধী আন্দোলন জোরদার হয়ে ওঠে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ব্রিটিশদের প্রতি চটে গেছিল এমনটা নয়। যে সমস্ত মিত্রশক্তিদের দেশগুলো রয়েছে, মিত্রশক্তির দেশ কি কি ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা। আমেরিকার রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, মনে রাখবে, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। চীনের রাষ্ট্রপতি চিয়াং কাই শেক। চীনের রাষ্ট্রপতি চিয়াং কাই শেক। শোনো লিখতে হবে না, কি বললাম? তখন আমেরিকার রাষ্ট্রপতি নাম ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, চিয়াং কাই শেক চীনের রাষ্ট্রপতি, আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে উইনস্টন চার্চিল। কি হয়েছে কেসটা দেখো। এই যে মিত্র শক্তির অন্যান্য সহযোগী দেশ রয়েছে, এদের তো ভারতবর্ষে কোনো স্বার্থ নেই, আছে?
আমেরিকার কি স্বার্থ ভারতে? কোনো স্বার্থ নেই। আমেরিকা কি চাইছিল সেই মুহূর্তে? আরে ভাই, ভারত যেটা চাইছে সেটা করে দাও না। ভারত বলছে যে যুদ্ধের পর তাদেরকে স্বাধীনতা দিতে হবে, তো প্রতিশ্রুতি দাও না। কারণ তারা এটা বুঝতে পারে যে এশিয়া মহাদেশে জাপানের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয়দের আন্তরিকতার সহযোগিতা একান্তভাবে কাম্য। শুধু আন্তরিকতার সহযোগিতা নয়, ভারতের লোকবল, অর্থবল এবং সেনাবাহিনীকে যুদ্ধের কাজে ব্যবহার করতে হবে, তবেই তুমি জাপানের বিরুদ্ধে লড়তে পারবে। না হলে এশিয়া মহাদেশে মিত্র শক্তির পরাজয় অনিবার্য। এটা মিত্র শক্তির যে সমস্ত মিত্র দেশগুলো ছিল তারা অনুধাবন করতে পারে, এবং ভারতীয়রা তো সাহায্য করতে প্রস্তুত ছিল না। বারবার তো বার্তা দেওয়া হয়েছিল যে আমরা সাহায্য করতে প্রস্তুত, আমাদেরকে শুধু বলো স্বাধীনতা দেবে কিনা। তাহলে আমরা সাহায্য করতে প্রস্তুত, তাদেরও সাহায্যের প্রয়োজন। মাঝে একটা বাধা, একটা বিপত্তি কি না, ভারতবর্ষের স্বাধীনতার প্রশ্নে চার্চিলের সদিচ্ছার অভাব। তুমি একবার বলে দাও যে হ্যাঁ আমি তোমায় বিয়ে করব, তাহলেই ঝামেলা মিটে গেল। দেখবো, বাড়িতে মানলে বিয়ে করব, চাকরি পেলে বিয়ে করব, এগুলো তো প্রতিশ্রুতি ছাড়া কিছুই নয়। প্লেন স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করবো। ওসব চালাকি বাদ দাও। তুমি যেখানে থাকবে গাছতলায় আমি তোমাদের সঙ্গে ঘর বাঁধবো, এটা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। আর যদি তোমাদের প্রিয়জনরা এরকম বলে বাড়িতে মানলে করব, চাকরি পেলে করব, তো জানবে ঘাবলা আছে। ঠিক আছে, তো ওদের মানসিকতাতেও ঘাবলা ছিল। ওরা চেয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের মতো এইবারও ভারতীয়দের লোকবল, অর্থবল, সেনাবাহিনীকে কাজে লাগিয়ে যুদ্ধের পর তাদেরকে আবার পরাধীনতা উপহার দেওয়া, যেটা মিত্র শক্তির অন্যান্য সহযোগী দেশগুলো জানতো। তাই তারা মিত্র শক্তির যে ইংল্যান্ডের নেতা উইনস্টন চার্চিলের উপর চাপ প্রয়োগ করতে থাকে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসা উচিত ছিল যে দাদা, চীন কি করতে এখানে এলো? চীন কেন আসবে? চীনের স্বার্থ কি? তোমাদের বাড়ির প্রতিবেশী আছে, তো প্রতিবেশীরা কখনো তোমার ভালো চায় না। তুমি যদি একটা চাকরির জন্য পড়তে যাও বা একটা ভালো পোশাক পরো, প্রতিবেশী কাকিমা বললে, ওদের ভাষায় আর বলছি না, মানে একটু অন্যরকম করে বলবে। তুমি ধরো কলেজে অ্যাডমিশন নিয়েছো, প্রতিবেশী কাকিরা তোমার মাকে গিয়ে আগে বলবে, এ কেন পড়তে দিচ্ছিস, বাইরে গিয়ে কে কি করে বসে থাকে ঠিক নাই, ধরে বিয়ে দিয়ে দেয়, মানে কোনোদিন চায় না তোমার উন্নতি। তার মানে প্রতিবেশী খুব কম ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, প্রতিবেশী কখনোই তোমার ভালো হয় না। মানে প্রতিবেশীর সঙ্গে সাধারণত আমাদের সম্পর্ক ভালো হয় না, উপরে ভালো থাকে কিন্তু ভিতরে একদম ডিরেক্টলি কেটে দেবো, এরকম একটা ব্যাপার। তো চীনের সঙ্গে জাপানের প্রতিবেশী, তো জাপান এশিয়া মহাদেশকে দাপিয়ে বেড়াচ্ছে, জাপানের বিজয় রথ অপ্রতিরোধ, তো চীন কি সেগুলো মেনে নেবে? চীন চাইছিল কাঁটা দিয়ে কাঁটা তুলতে, তো চীন সঙ্গে সঙ্গে চলে এলো ভারতবর্ষে যে স্যার আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা জাপানকে রুখে দাও। কারণ জাপান যদি ভারতবর্ষে আক্রমণ করতে পারে তাহলে চীনকেও আক্রমণ করবে। তাহলে এখানে চীনের স্বার্থটা বুঝতে পারলে, যুদ্ধের জড়িত না থাকার পরও প্রতিবেশীর একটা কি বলে চাপ, প্রতিবেশীরা উন্নয়ন করছে, উন্নতি করছে, যেটা ওর জন্য মানে চীনের জন্য একটা হুমকি, নিরাপত্তার একটা হুমকি। তাহলে কি দেখলাম যে চিয়াং কাই শেক, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের উপর চাপ প্রয়োগ করতে থাকে। চারিদিক থেকে চাপে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিধ্বস্ত, তখন 1942 সালের এটা 1942 সালে, এটা ঠিকই তো বললাম, ভুল কেন বলছি, 1941 সালে 7 ডিসেম্বর, ক্রিপস মিশন বলছি। 1942 সালের 8ই মার্চ আতঙ্কিত ব্রিটিশ প্রধানমন্ত্রী, আতঙ্কিত কেন বলছি ভাই, কারণ চারিদিক থেকে চার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আতঙ্কিত ব্রিটিশ প্রধানমন্ত্রী 1942 সালের 8ই মার্চ ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা করছে শীঘ্রই ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা নিরসনে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, কি বললাম, স্ট্যাফোর্ড ক্রিপস বলো আমার সঙ্গে, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ঠিক আছে, স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতবর্ষে পাঠানো হবে। কে ঘোষণা করলো? উইনস্টন চার্চিল। কোথায় ঘোষণা করলেন? ব্রিটিশ পার্লামেন্টে। সেই মতো 28শে মার্চ, কোনো বইয়ে 29শে মার্চ লেখা থাকে, 28শে মার্চ ক্রিপস ভারতে পৌঁছালেন। 28শে মার্চ ভারতবর্ষে পৌঁছালেন এবং 29শে মার্চ সম্মেলন করলেন, প্রেস কনফারেন্স করলেন এবং কতগুলো প্রস্তাব উত্থাপন করলেন। তাহলে তোমাদেরকে আমি যদি একটা প্রশ্ন করি, ক্রিপস কেন এসেছিল? ভারতীয়দের সহযোগিতার জন্য, যে তোমরা আমাদেরকে সহযোগিতা করো। তাহলে ভারতবাসীটা একটা উন্মাদনা, একটা উদ্দীপনা নিয়ে অপেক্ষারত যে ক্রিপস সাহায্য করব, তাই তো?
একটা মেয়ে যদি, আমরা ধরো একটা মেয়েকে ভালো লাগে, এই মেয়ে সে যদি আমাকে জাস্ট ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, তখনই আমার মনে হয় না না কিছু একটা ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার স্বাধীনতার প্রশ্ন তুলছি, আর ওখান থেকে একটা দ্বৈত পাঠানো হচ্ছে। ভারতবাসীর মনে তো একটু আশা সঞ্চারিত হচ্ছে যে নিশ্চিতরূপে আমাদের সঙ্গে স্বাধীনতা প্রদানের কোনো কথাবার্তা বলবে। তো ক্রিপস এলো, কবে এলো? 28শে মার্চ। কবে ভারতবাসীর সঙ্গে প্রস্তাব উত্থাপন করলো? 29শে মার্চ। প্রস্তাবগুলো কি জানো? 1 নম্বর হচ্ছে যুদ্ধান্তে নতুন সংবিধান রচিত হবে, বাট যদি কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য ওই সংবিধান গ্রহণে অস্বীকার করে, তাহলে তারা নিজেদের জন্য সংবিধান রচনা করতে পারবে। এটা আবার কি কথা? এতগুলো প্রদেশ, এতগুলো ভাষাভিত্তিক রাজ্য, এতগুলো ধর্মভিত্তিক রাজ্য, একটা প্রদেশ বিরোধিতা করবে না? সবাই মেনে নেবে? এটা হতে পারে? বিরোধিতা তো অতি অবশ্যই করবে, সেটা তোমার আগে ব্রিটিশরা খুব ভালো করে জানে। তার মানে ভারতবর্ষকে পুরোপুরি বিভাজন এবং শাসন নীতির রসাতলে পুরোপুরি বিভাজিত করার, খণ্ড খণ্ড করে দেওয়ার একটা পরিকল্পনা। কি বললো? ঠিক আছে স্যার, আমরা সংবিধান প্রণয়ন করব যুদ্ধ শেষে, তোমাদের জন্য একটা সংবিধান উপহার দেবো, কিন্তু যদি কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য ওই সংবিধানকে মানতে না চায়, তাহলে কিন্তু তারা নিজেদের জন্য পৃথক সংবিধান রচনা করতে পারবে। ভারতবাসী মানবে এটা? এক দেশ এক সংবিধান, আলাদা আলাদা সংবিধান হবে? সম্ভব না। তাহলে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আছে, নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উপর ব্রিটেনের পূর্ণ কর্তৃত্ব থাকবে। এই যে ভারতীয় সেনাবাহিনী, যতদিন না নতুন সংবিধান রচিত হচ্ছে, ব্রিটেন খুব ভালো করেই জানে যে যুদ্ধ চলা অবধি সংবিধান রচিত হবে না, যুদ্ধ শেষ হলে সংবিধান চলবে, সংবিধান রচনার কাজ শুরু করব কি করব না সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু এটা বলে আমি কি যুদ্ধের সময় ভারতীয়দের সেনাবাহিনীকে নিজের কাজে ব্যবহার করে নেব। তাহলে কি বললো? 1, যুদ্ধান্তে নতুন সংবিধান রচিত হবে, যদি কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য ওই সংবিধান গ্রহণে অস্বীকৃত হয়, তাহলে তারা নিজেদের জন্য পৃথক সংবিধান রচনা করতে পারবে। 1। পয়েন্ট নাম্বার 2 কি বললো? কি বললো পয়েন্ট নাম্বার 2? কি বলো এক্ষুনি? যতদিন না নতুন সংবিধান রচিত হচ্ছে, আমরা মানে ব্রিটেন ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের কাজে ব্যবহার করব। নট অনলি সেনাবাহিনী, লোকবল এবং অর্থবল মানে ভারতের সম্পদকেও যুদ্ধের কাজে ব্যবহার করব। 3, এই যে সংবিধান তৈরি হবে, গণপরিষদ, এই গণপরিষদের সদস্য কারা হবে? এই যে গণপরিষদ আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই গণপরিষদ আমাদের সংবিধান রচনা করেছে। কারা এরা? মানুষ তো? মানুষ তো? এই যে 389 জন সদস্য, মানুষ তো? এরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছে। পরে আমরা এগুলো আলোচনা করবো ধাপে ধাপে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছে। এই যে কে কোন দল থেকে আসবে সেটা এখানে প্রপোজাল দেওয়া হলো, যে ব্রিটিশ ভারতের সদস্যরা প্রাদেশিক আইনসভার নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত হবে এবং দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত হবে। তোমাদের এই পয়েন্টটা মাথার উপর দেওয়া হবে। একটু বলি 2 লাইন। ভারতবর্ষে ব্রিটিশরা যখন শাসন করতো আমাদেরকে, কিছু কিছু জায়গা ছিল যেখানে ডাইরেক্ট ব্রিটিশ শাসন ছিল, ডাইরেক্ট ব্রিটিশ গভর্নর ছিল, বড়লাট, ছোটলাট বা যে কোনো ব্রিটিশ অফিসার আমাদেরকে শাসন করতো ডাইরেক্ট, যেমন বাংলা, পাঞ্জাব, ইউপি, এগুলোতে ডাইরেক্ট ব্রিটিশরা শাসন করতো। আর কিছু কিছু জায়গা ছিল যেটাকে প্রিন্সলি স্টেট বলা হয়, যেখানে ব্রিটিশরা কোনো একটা ভারতীয় রাজাদেরকে দায়িত্ব দিত, সেই রাজারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স ব্রিটিশ সরকারকে প্রদান করত। মানে একটা সরাসরি শাসন করত আর একটা কোনো রাজন্য বর্গের মাধ্যমে শাসন করত। তো বললো যেখানে সরাসরি আমরা শাসন করি সেখানকার জনপ্রতিনিধিরা মানে যারা গণপরিষদে যাবে, যারা ভারতীয় জনসংবিধান রচনা করবে, তারা প্রাদেশিক আইনসভার নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত হবে। আমাদের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, এখনো দ্বিকক্ষ বিশিষ্ট। পার্লামেন্ট একটা, লোকসভা একটা, রাজ্যসভা, আর বিধানসভা এখনো পর্যন্ত একটা আছে। কোনো কোনো জায়গায় বিধানসভা থাকে, বিধান পরিষদ থাকে, এগুলো পরে, এখন এগুলো বুঝবে না। তাহলে কি প্রাদেশিক আইনসভার নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত হবে। আর দেশীয় রাজ্যগুলো যেখানে ব্রিটিশরা সরাসরি শাসন করে না, প্রিন্সলি স্টেটগুলো থেকে মনোনীত হবে। তাহলে বলো, এই যে 3টে প্রস্তাব রাখলো, আরো অনেক প্রস্তাব ছিল, 3টে মেন আমি তোমাদেরকে বললাম। এখানে কোথাও কি কোনো আশার আলো দেখতে পাচ্ছ? কোনো অঙ্গীকার দিচ্ছে যে না আমরা স্বাধীনতা প্রদান করব? দিচ্ছে শবনম? দেয়নি। ভারতবর্ষে কি এটা মেনে নেবে, মানবে? কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা কোনো দলই এই সিদ্ধান্তকে মেনে নেয়নি। সবাই একযোগে এটাকে প্রতিবাদ করে, কারণ এই প্রপোজালে কোনো আশার আলো ছিল না। এটা ছিল রক্ষণশীল, এটা প্রতিক্রিয়াশীল, এটা ছিল সীমাবদ্ধ, এটাতে কোনো আশার আলো ছিল না।
তাহলে ভারতবাসী একযোগে এটাকে কি করলো, বয়কট করলো। শুধুমাত্র একটা তেন্দর দল ছিল, এ সব সময় সব জায়গায় নাক গলিয়ে বসে থাকতো, মনে রাখবে, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, মানবেন্দ্রনাথ রায়েরই পার্টি, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। শুধুমাত্র একটা দলই এই প্রস্তাবগুলোকে সম্মতি জানিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে আমরা এটাকে মেনে নিচ্ছি, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। ঠিক আছে, এবার ক্রিপস মিশন কবে এসেছিল? 1942 সালের 29শে মার্চ। যখন ক্রিপস মিশন ব্যর্থ হলো 1942 সালের 11ই এপ্রিল ক্রিপস একটা প্রেস কনফারেন্স করলেন এবং তার প্রস্তাবগুলিকে তুলে নিলেন, দিয়ে তল্পিতল্পা গুটিয়ে বাড়ি চলে গেলেন। এখান থেকে প্রশ্ন আসে যে এই ক্রিপসের সঙ্গে আলোচনায় কারা ব্রতী হয়েছিলেন? ক্রিপসের সঙ্গে অফিসিয়াল নেগোসিয়েটার্স, মানে ক্রিপসের সঙ্গে যে আলোচনা করবে কারা ছিল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জওহরলাল নেহরু এবং মৌলানা আবুল কালাম আজাদ, এই দুইজন ব্যক্তি ক্রিপসের সঙ্গে আলোচনা করতেন, মানে অফিসিয়ালি দর কষাকষি আমরা যেটাকে বলি, যে ক্রিপস এসেছিলেন, এই ক্রিপসের সঙ্গে আলোচনায় কারা বসেছিলেন? জওহরলাল নেহরু আর মৌলানা। তোমরা নোটসে পেয়ে যাবে, জাস্ট একটু মেমোরাইজ করে নিও বাড়িতে। তাহলে ক্রিপস মিশন বুঝলে, আগস্ট অফার বুঝলে। এবার দেখো গান্ধীজি, এই মাঝে একটা ঘটনা ঘটেছে, আমি তোমাদেরকে ইতিহাসে এগুলো পড়াবো। মাঝে একটা ঘটনা ঘটেছে, কংগ্রেসের মুসলিম লীগের লাহোর অধিবেশনের নাম তোমরা শুনেছ? লাহোর অধিবেশন দুটো আছে কিন্তু, ঠিক আছে, একটা 29, একটা 40। 1940-এ যেটা সেটা ছিল মুসলিম লীগের লাহোর অধিবেশন। এই লাহোর অধিবেশন থেকে মুসলিম লীগ একটা দাবি করছে যে আমাদেরকে পৃথক পাকিস্তান রাষ্ট্র দিতে হবে। অ্যাকচুয়ালি দাবি করছে না, এদেরকে দিয়ে করানো হচ্ছে। জনককে, কারা? ব্রিটিশ। মনে পড়ছে তোমাদের বঙ্গভঙ্গের কথা, তোমরা নাম শুনেছ? বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল জানো? ভারতবর্ষের ঐক্য এবং একতা এবং ঐক্যবদ্ধতায় আঘাত আনার জন্য। কারণ তৎকালীন সময়ে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের জনক হচ্ছে, মানে আন্দোলনের বীজ ছিল বাংলা এবং পাঞ্জাব। তাই তারা ভেবেছিল বাংলাকে যদি বিভক্ত করা যায়, বাংলাতে যদি হিন্দু মুসলিম ঐক্য মানে এই বিভাজন কাজ করা যায়, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনটা অনেকাংশে কমে যাবে। সেই জন্য পূর্ববঙ্গে গিয়ে মুসলিমদেরকে বোঝাতো যে তোদের জন্য যদি একটা আলাদা প্রদেশ করি তাহলে তোমরা বেশি সুযোগ সুবিধা পাবে, তোমাদের চাকরিতে অংশগ্রহণ বেড়ে যাবে, এই বলে উল্টাপাল্টা বোঝাতো, দিয়ে বঙ্গভঙ্গের পরিকল্পনা নিয়েছিল। কিন্তু শেষমেশ বঙ্গভঙ্গের পরিকল্পনা বাতিল হয়। কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল আমাদের একতা এবং ঐক্যবদ্ধতাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া। আর এখানেও বিভাজন এবং শাসননীতি প্রয়োগ করে মুসলিমদের মধ্যে একটা কি বলবো, একটা বিভাজন তৈরি করে 1940 সালে একটা রেজুলেশন করা হলো। সেখানে কি বললো, মুসলিমরা কি দাবি করলো, মুসলিম লীগ, মোহাম্মদ আলী জিন্নাহ, সব মুসলিম নয়, মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে থাকা মুসলিমরা, কারণ মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে থাকা মুসলিমরা কংগ্রেসের পক্ষে, তারা এই দেশেই থাকার পক্ষে, তাই না? তো মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিমরা দাবি করে বসলো যে আমাদেরকে পৃথক পাকিস্তান রাষ্ট্র দিতে হবে, পৃথক পাকিস্তান রাষ্ট্র দিতে হবে। তাহলে আমরা কি দেখলাম বলো, কি দেখলাম? ক্রিপস মিশন ব্যর্থ হয়েছে। যেই মুহূর্তে ক্রিপস মিশন ব্যর্থ হলো, ভারতবর্ষের বুকে একটা নতুন ক্ষোভ তৈরি হয়ে গেল। তোমাদেরকে বললাম এমনিতেই যুদ্ধ চলছে, যুদ্ধের সময় সীমাহীন বেকারত্ব, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হয়ে গেছে, আকাশে বারুদের গন্ধ, মাটিতে রক্তের দাগ, সাম্প্রদায়িকতায় ভারতবর্ষের অভ্যন্তর বিধ্বস্ত, হিন্দু মুসলিম ইস্যু, সাম্প্রদায়িক দাঙ্গা, জর্জরিত ভারতের অভ্যন্তর। এগুলোর জন্য আমরা মোটেও প্রস্তুত নয়, এগুলোর জন্য আমরা দায়ীও নয়। এগুলো আমাদেরকে চাপিয়ে দিয়েছে কে এবং কারা? ব্রিটিশ। এছাড়া আর কেউ নয়, কারণ যুগ যুগ ধরে একতা এবং ঐক্যবদ্ধতার সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়রা এই উপমহাদেশে বসবাস করেছে। কোনো রকম কোনো ভেদাভেদ ছিল না, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। ব্রিটিশরা এসে বিভাজন এবং শাসননীতি প্রয়োগ করে তাদের শাসন ক্ষমতা অটুট এবং অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছে, যার প্রভাব পড়েছে ভারতীয় জনজীবনের উপর, যেটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। তাহলে কি দেখলাম আমরা? যে আমাদের উপর জাপানি আক্রমণের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে, তাই তো? দেখলাম তো। এই মুহূর্তে গান্ধীজি তার হরিজন পত্রিকায় মন্তব্য করলেন যে ভারতবর্ষে এই যে জাপানি আক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে, এটার জন্য ব্রিটিশরাই দায়ী।
ব্রিটিশদের ভারতবর্ষে অবস্থানই জাপানি আক্রমণের কারণ, অন্য কোনো কারণ নেই। মানে ব্রিটিশরা ভারতবর্ষে আছে এইটাই জাপানি আক্রমণের কারণ, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। শুধুমাত্র ভারতের স্বার্থেই নয়, নাৎসিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের জন্য ব্রিটিশদের অবিলম্বে ভারত ত্যাগ করা উচিত। কে বললো? গান্ধীজি। কি বললো গান্ধীজি? যে জাপানিরা আমাদেরকে যে আক্রমণ করার কথা ভাবছে, বা আমাদের যে জাপানি আক্রমণের মেঘ ঘনীভূত হয়েছে, যে আশঙ্কায় আমরা আশঙ্কিত, তার একমাত্র কারণ তোমরাই। তোমরা ভারতবর্ষে আছো, তোমরা চলে যাও, আমাদের সঙ্গে জাপানের কোনো সম্পর্ক নেই, এবং তোমরা চলে যাওয়ার পর জাপানিরা যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে সেটা আমরা দেখে নেবো, আমরা বুঝে নেবো। এই স্লোগান দিয়ে একটা আন্দোলন শুরু হলো, ভারত ছাড়ো আন্দোলন, যেটা তোমরা নাম শুনেছো 1942-এ। পরপর ইতিহাস জিনিসটা এরকম, পলিটিক্যাল সায়েন্স জিনিসটা এরকম। দেখো 41 থেকে 42, কখনো 39 থেকে 42 আসবে না, ঠিক আছে? তাহলে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। 14 জুলাই ওয়ার্ধায় অধিবেশনে একটা অধিবেশন ডাকা হলো, এবং 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হলো। ভারত ছাড়ো আন্দোলন তোমাদের এই সময় আলোচিত বিষয় নয়, আমরা এখন পড়ছি গণপরিষদ। গণপরিষদ কিভাবে এলো, তাই এটাকে আমি স্কিপ করছি, পরে তোমাদেরকে এটা নিয়ে আমি ডিটেল বোঝাবো। তাহলে 1942 সালে আমরা কি দেখলাম? ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হলো। যখন ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা কংগ্রেস করছে, যখন কংগ্রেস নেতৃবৃন্দ 9ই আগস্ট গ্রেপ্তার হয়েছে, ঠিক সেই মুহূর্তে মুসলিম লীগ তাদের দাবিতে অনড়। কি দাবি বলো? জুহি চাওলা বলো, কি দাবি? আমাদেরকে পৃথক পাকিস্তান দিতে হবে। আর কংগ্রেস কি চাইছে সেই মুহূর্তে? ভারত ছাড়ো আন্দোলন, ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের সময়ও মুসলিম লীগের একমাত্র দাবি ছিল পৃথক পাকিস্তান রাষ্ট্র, এবং তা বাস্তবায়নের জন্যই মুসলিম লীগের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে থাকে। এই অবস্থাতে ভারতকে দ্বিখণ্ডিত না করে, জিন্নার দাবির কিছু অংশকে মেনে নিয়ে, গান্ধী অনুগামী চক্রবর্তী রাজা গোপালচারী, নাম শুনেছ? চক্রবর্তী রাজা গোপালচারী 1944 সালের মার্চ মাসে একটি সমাধান সূত্র বের করার চেষ্টা করেন, যেটাকে বলা হয় সিআর ফর্মুলা বা রাজাজি সূত্র। আর একবার রিপিট করছি, যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে, সেই মুহূর্তে মুসলিম লীগের দাবি কি? আমাদের জন্য পৃথক পাকিস্তান রাষ্ট্র দিতে হবে, এবং সেটাকে বাস্তবায়নের জন্যই মার, দাঙ্গা, হানাহানি, রাহাজানি সবকিছু তারা করছে। তো যখন দেশে যুদ্ধ চলবে, যখন তুমি কারোর বিরুদ্ধে লড়াই করছো, তোমার সব থেকে বড় শক্তি কি জানো? একতা। দেশের মানুষকে একজোট হয়ে দেশের পক্ষে লড়তে হবে। কিন্তু দেশের একটা বড় অংশ যদি দেশবিরোধী কার্যকলাপে যুক্ত হয়, তুমি কখনোই জিততে পারবে না। কারণ বাহ্যিক শত্রুর সঙ্গে তুমি জিততে পারো যদি তোমার আভ্যন্তরীণ ঐক্য থাকে, আর ভিতরে যদি তোমার শত্রু থাকে, তুমি কখনোই কোনো দেশের এগেনস্টে জিততে পারবে না, বা কোনো শক্তির সঙ্গে আন্দোলনে জিততে পারবে না। সেই জন্য রাজাজি, চক্রবর্তী রাজা গোপালচারী চাইলেন যে জিন্নার দাবির কিছু অংশকে মেনে নিই, দিয়ে কংগ্রেস আর মুসলিম লীগ একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নামবো, তাহলে আন্দোলনটা আরো জোরদার হবে। সেই জন্য কিছু আংশিক কিছু দাবি তুললেন, কিছু সমাধান সূত্র বের করলেন। এক সমাধান সূত্র, পয়েন্ট নাম্বার 1, আপাতত মুসলিম লীগ কংগ্রেসের স্বাধীনতার দাবিকে মেনে নেয় এবং কংগ্রেসের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেন। অন্তর্বর্তীকালীন সরকার মানে এই যে গণপরিষদ যারা তৈরি করবে, গণপরিষদ তৈরি করবে, একটা তো নির্বাচন হবে, একটা তো সরকার গঠন হবে। যে সরকারটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে 12 জন মন্ত্রীর নাম তোমাদের মাথার উপর দিয়ে গেল, বুঝতে পারলেন, নামগুলো ঠিকঠাক শুনেও নি হয়তো। এই যে মন্ত্রীগুলো তৈরি হয়েছিল এখান থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেবে। কি বললাম? আপাততভাবে মুসলিম লীগ কংগ্রেসের স্বাধীনতার দাবিকে মেনে নেবে এবং কংগ্রেসের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেবে। এবং যুদ্ধ শেষে, পয়েন্ট নাম্বার 2, যুদ্ধ শেষে মুসলিম প্রধান অঞ্চলগুলো থেকে গণভোট নেওয়া হবে, জানতে চাওয়া হবে। তুমি নেতা বলে দিলে তো হবে না যে আমরা পাকিস্তান চাই, তোমার অঞ্চলে সাধারণ মুসলিম কি বলছে সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মুসলিম প্রধান অঞ্চলগুলোতে একটা গণভোট গ্রহণ করা হবে, এবং গণভোট গ্রহণ করে দেখা হবে যে মুসলিমরা কি চাইছে। তারা যদি পৃথক পাকিস্তানের পক্ষে ভোট দেয় তাহলে পৃথক পাকিস্তান হবে, বাট দেশ ভাগ হলেও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, প্রতিরক্ষা, অর্থ, এই বিষয়গুলো যৌথভাবে পরিচালিত হবে। এটা একটা সমাধান সূত্র বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু এটা ধোপে টেকেনি, এটাও ব্যর্থ হয়। আমি বলছি তোমাদেরকে, সংবিধান কিভাবে আমাদের কাছে এলো, হুট করে দিয়ে দেয়নি,
একের পর এক আন্দোলন, রক্তক্ষয়ী আন্দোলন, অনেক ব্যর্থতা, অনেক চাওয়া পাওয়া, অনেক প্রাণের বলিদানের পর আমরা কনস্টিটিউশন পেয়েছি, আমরা সংবিধান পেয়েছি। গণপরিষদটা হুট করে তৈরি হয়নি। তাহলে দেখো, অগাস্ট প্রস্তাব আমরা পড়লাম, ক্রিস মিশন পড়লাম, এখন সিআর ফর্মুলা পড়লাম। ঠিক আছে, বুঝতে পারলে? শেষের দিকে আর 2-3টে একটা ঘটনাটা কি বল। 1943 সালের 1 অক্টোবর, এই যে এত আমি ডেট বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এত ডেট মনে রাখারও দরকার নেই। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই তোমাদেরকে বলবো। এই অক্টোবর, ডিসেম্বর, নভেম্বর মনে রাখার কোনো প্রয়োজনই নেই। যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে মার্ক করে দেবো, যেগুলো মনে রাখবে। অত মাথায় জঞ্জাল পড়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আমরা পাগল হচ্ছে, আমাদের কি হতে পারে। তাহলে 1943 সালের 1 অক্টোবর লর্ড ওয়াভেল, পুরো নাম হচ্ছে আর্চিবাল্ড ওয়াভেল, এক কথায় বললে ওয়াভেল, সেকেন্ড লাস্ট ভাইসরয় ভারতের। ওয়াভেল জানতিস? কি জানতিস? প্রথম ভাইসরয় ওয়াভেল। তাহলে ওয়াভেল কত সালে এলো? 1943 সালের 1 অক্টোবর ভারতবর্ষে এলো। কি করে, কি জন্য? গভর্নর হিসাবে। এতক্ষণ কে ছিল গভর্নর? বড়লাট। বলো। লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো। তাহলে লিনলিথগোর স্থলাভিষিক্ত হলেন কে? ওয়াভেল। মানে লিনলিথগোর পরে ভারতবর্ষের যে বড়লাট কে হলেন? লর্ড ওয়াভেল। মনে থাকবে? মনে থাকবে এবার? ওয়াভেল। ওয়াভেল এসে দেখলো যে ভারতবর্ষের অভ্যন্তর সাম্প্রদায়িকতায় বিধ্বস্ত, এই যে এত ধর্মীয় বিভাজন, তারপরে একটা জাপানি আক্রমণের সম্ভাবনা। তো সেই মুহূর্তে 1945 সালে 1945 সালের 7ই মে জার্মানি কিন্তু আত্মসমর্পণ করে দিয়েছে ইউরোপে। কি বললাম? 1945 সালে 7ই মে জার্মানি মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, মানে ইউরোপে যুদ্ধ শেষ। কিন্তু জাপান আত্মসমর্পণ করছে কত সালে? 47 কেন লিখছি? 1945 সালের, বলো সূর্য দেখি, 15ই আগস্ট আর 2রা সেপ্টেম্বর। 15ই আগস্ট মানে তারা অফিসিয়ালি নয়, 15ই আগস্ট মৌখিকভাবে আত্মসমর্পণ করেন এবং 2রা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জাপান আত্মসমর্পণ করেন। ঠিক আছে, এটা অনেক কারণ আছে কেন একটা পটসডাম সম্মেলন হয়েছিল, পরমাণুর হুমকি দেওয়া হয়েছিল, লিটল বয় ফ্যাট বয় মারা হয়েছিল, সে অনেক ব্যাপার, অত কিছুতে আমি যাচ্ছি না। তাহলে 1945 সালের 7ই মে জার্মানি আত্মসমর্পণ করছে। জার্মানি কোথাকার দেশ? ইউরোপে। জাপান আত্মসমর্পণ করছেন 15ই আগস্ট মৌখিকভাবে এবং 2রা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে, মানে লিখিত আকারে। দেখো, এই মে থেকে আগস্ট পর্যন্ত 3 মাসের পার্থক্য। তার মানে 3 মাস ধরে এখনো জাপান যুদ্ধ করেছে। জাপান একা যুদ্ধ করেছে। কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে। তো এবার তোমরা একটা কথা ভাবো, ইউরোপে যুদ্ধ শেষ, জাপান যদি আক্রমণ করে তাহলে ইউরোপ থেকে, মানে এশিয়া থেকে ইউরোপে আক্রমণ করতে যাবে? যাবে না। তাহলে আক্রমণ করলে কোথায় করবে বলো তো? কমন সেন্স ইউজ করে ভারতে, কারণ এখানে ব্রিটেনরা বসে রয়েছে, এখানে ব্রিটিশ সরকার রয়েছে। জাপানের কাছে সেই ক্ষমতা আর নেই যে ইউরোপে গিয়ে আক্রমণ করবে। তাহলে আক্রমণ করলে ব্রিটিশদের উপনিবেশে আক্রমণ করবে, মানে ব্রিটিশদেরকে টার্গেট করবে। আর ব্রিটিশদেরকে টার্গেট করলে ক্ষতি কার হবে? ভারতীয়দের, তাই তো? তাহলে ভারতীয়দের সামরিক এই যে একটা হুমকি, নিরাপত্তার হুমকি, এটা ওয়াভেল এসে বুঝতে পারলেন। তাই তিনি দেরি না করে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করার জন্য 14 জুন, কত? 14 জুন কত সালের? 45 সালের 14 জুন কংগ্রেস এবং মুসলিম লীগের কাছে কিছু প্রস্তাব রাখলেন। কংগ্রেস এবং মুসলিম লীগের কাছে কিছু প্রস্তাব রাখলেন। এটাকে বলে ওয়াভেল পরিকল্পনা। কি বললাম? ওয়াভেল পরিকল্পনা। এবং এই প্রস্তাবগুলো আলোচনার জন্য 25শে জুন সিমলায় একটা কনফারেন্স করলেন। সিমলা তো জানো হানিমুনে যাবে নাকি? শুধু সিমলায় একটা কনফারেন্স করলেন। এটাকে বলে সিমলা কনফারেন্স। এখানে কি বলা হলো জানো? যে বড়লাটের শাসন পরিষদ পুনর্গঠিত হবে। মানে বড়লাটের যে শাসন পরিষদ, বড়লাট নিজেই যে পরিষদ রয়েছে, যে সমস্ত লোকজন রয়েছে, এই শাসন পরিষদ পুনর্গঠিত হবে এবং সেখানে বড়লাট ছাড়া এবং প্রধান সেনাপতি ছাড়া সকল সদস্য হবে ভারতীয়। মানে বুঝতে পারছো? আস্তে আস্তে ক্ষমতাটা ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছো? এবার
ক্ষমতাটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কি বললো এখানে, যে বড়লাটের শাসন পরিষদ মানে নতুন কমিটি গঠিত হবে, এবং এই কমিটিতে বড়লাট এবং প্রধান সেনাপতি বাদ দিয়ে সকল সদস্য হবে ভারতীয়। এবং বর্ণ হিন্দু মানে বুঝো, বর্ণ হিন্দু মানে বুঝো দলিত, এসসি এসটি না এসসি সম্প্রদায়, এদেরকে বর্ণ হিন্দু বলা হয়। বর্ণ হিন্দু এবং মুসলিমদের সংখ্যা এই কমিটিতে সমান হবে। এটাও ব্যর্থ হলো, কারণ ভারতীয়দের একমাত্র চাহিদা কি, গিভ মি ফ্রিডম, আমাকে স্বাধীনতা দাও। তাহলে ওয়াভেল পরিকল্পনা ব্যর্থ হলো। লাস্ট পয়েন্ট, ক্যাবিনেট মিশন। এবার মনে হচ্ছে ক্যাবিনেট মিশন, প্রথমে আমি বললাম ক্যাবিনেট মিশন। বলো এইভাবে ইতিহাস বললে তোমাদের ইতিহাস কঠিন মনে হবে? মনে হবে? অনেস্টলি বলো, মনে হবে? ইতিহাস পুরোটাই গল্পের মতো করে শুনবে। তোমাদেরকে যে পড়িয়েছে হয়তো ওভাবে পড়াতে পারেনি, বইয়ে দাগ দিয়েছে এটা পড়ে না, বা নোটস লিখে দিয়েছে, এটা নয়। নট অনলি হিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টেরই পিছনে একটা ফিলোসফি আছে, একটা দর্শন আছে। সেই দর্শনটা তোমাকে খোঁজ করতে হয়, চাই টিচার বলে দেখ বা নিজে, সহজ করে নিতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, বুঝলে? দেখো তাহলে ক্যাবিনেট মিশন, আমি তোমাদেরকে বললাম গণপরিষদ কি করে গঠিত হয়েছিল, কার রেকমেন্ডেশনে, রিপিট করছি, একটু ফ্ল্যাশ ব্যাকে যাও, মানে সিনেমাতে যেরকম একটু মানে সেই স্টোরিগুলো দেখিয়ে দেয়, আমি সেভাবে তোমাদেরকে স্টোরিটা প্রথমে একটু বলে দিলাম, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। বুঝতে পারছো? তোমরা রিলেট করতে পারছো? বাস স্ট্যান্ডে কেউ কথা দিচ্ছে নেই বলতো, ঝিমিয়ে রয়েছিস কেন? বেশ, তাহলে 1945 সালে ব্রিটেনে সাধারণ নির্বাচন হয়। আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাই না? কি কি আছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম, ডিএমকে, এআইডিএমকে, এগুলো তোমাদের পলিটিক্যাল সায়েন্সে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, টিএমসি, নকশাল, সুসি, যাই হোক ছাড়ো, এসইউসিআই, আর বলতে হবে না। ইংল্যান্ডের প্রধান দুটো রাজনৈতিক দল, একটা হচ্ছে শ্রমিক দল, বর্তমানে শ্রমিক দল আবার ক্ষমতা এলো এবারে, একটা হচ্ছে শ্রমিক দল আর একটা রক্ষণশীল দল। ওই যে উইনস্টন চার্চিলের কথা বলছিলাম, এই উইনস্টন চার্চিল এই রক্ষণশীল দলের নেতা। 1945 সালে ইংল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথায়? ইংল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভাই। তাহলে কি দেখলাম, ইংল্যান্ডে নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে, ভোট দিন, কুমড়ো মুড়ি খাওয়া আর কি যেটা হয়। ওদের ওখানে হয়তো মুড়ি দেয় না, অন্য কিছু দেয়। আমাদের এখানে মানুষজন ভালোই বেশ ভাতবাজি করে, বলো, ভোট একজনকে দেয়, মুড়ি অন্যজনের কাছে খায়। তোমরা করেছো এরকম? করেছো? ঠিক, বেশ। তাহলে একটা হচ্ছে ভোট হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, কিন্তু এটা এখন রেকর্ড হচ্ছে। বেশ, শ্রমিক দল আর রক্ষণশীল দল। শ্রমিক দলের নেতা হচ্ছে ক্লেমেন্ট এটলি বা ক্লেমেন্ট এটলি, লিখে দেবো। আর এই ব্যক্তিটার নাম তো তুমি জানো, উইনস্টন চার্চিল, ঠিক আছে? শোনো, লিখতে হবে না, জাস্ট এটা শোনো, ক্লেমেন্ট এটলি। তাহলে 1945 সালে ইংল্যান্ডের ভোট হলো। এই ভোটে রক্ষণশীল দল, যে দলটা ক্ষমতায় ছিল, হ্যাঁ, ক্ষমতায় এলো কে? তাহলে বলো কে, কথা বলো, কোন দল? শ্রমিক দল। শ্রমিক দলের নেতা ক্লেমেন্ট এটলি। এই ক্লেমেন্ট এটলিকে ভারত বন্ধু বলা হয়, মনে থাকবে? ভারত বন্ধু কাকে বলা হয়? ক্লেমেন্ট এটলি। তাহলে রক্ষণশীল দলের শোচনীয় পরাজয় ঘটলো, ক্ষমতায় এলো শ্রমিক দল, প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ক্লেমেন্ট এটলি। তাহলে চার্চিলের অধ্যায় শেষ। উইনস্টন চার্চিল আর প্রধানমন্ত্রী নয়, তাহলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এখন ভারত বন্ধু ক্লেমেন্ট এটলি, এবং ভারত সচিব নির্বাচিত হন জন লরেন্স। ভারত সচিব লরেন্স, এত মনে রাখতে হবে না, জাস্ট এমনি শোনো। তাহলে ক্লেমেন্ট এটলিটা মনে রাখবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ভোটে দাঁড়ায় বা ভোট আসে, তখন একটা ইস্তেহার প্রকাশ করে, ইস্তেহার, যে কেন মানুষ আমাদেরকে ভোট দেবে, দিয়ে একটা বই আকারে প্রকাশ করে যে আমাদেরকে ভোট দিলে আমরা এই দেবো, এই দেবো তো অনেক কিছুই বলে দেয়, তোমরা জানো কি দেয়, যাই হোক। তো ওই নির্বাচনী ইস্তেহারে
শ্রমিক দল ঘোষণা করেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ভারতকে স্বাধীনতা প্রদান করব। দেখো, প্রত্যেকটা দেশের জনগণ তো খারাপ নয়, একটা দেশের জনগণের প্রত্যেকেই কি খারাপ হতে পারে? তাহলে ভারতের মধ্যেও তো মানে ইংল্যান্ডের মধ্যেও তো এমন অনেক মানুষ ছিল যারা ভারতের স্বাধীনতার পক্ষে, যারা ভারতের দুর্দশার কথা স্মরণ রেখেছিল, তারাও ভারতের স্বাধীনতার পক্ষে ছিল। তো তাদের একটা অংশের ভোট পাওয়ার জন্য শ্রমিক দলের নেতা ক্লেমেন্ট এটলি ঘোষণা করলো যে আমরা ভারতকে স্বাধীনতা প্রদান করবো যদি ক্ষমতায় আসে। আর এই যে এত যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানুষও তো বীতশ্রদ্ধ না এগুলোতে, আর কত যুদ্ধ দেখবো? সরকার না চাইলে যুদ্ধ হয় না, এটা তো মানুষজন জানে। তো এই জন্য তারা সরকারের প্রতি একটা বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। কার প্রতি? চার্চিলের সরকারের প্রতি। ঠিক আছে। আর তোমাদেরকে বললাম ভারত বন্ধু, কারণ সে ভারতের সঙ্গে সে সম্পর্ক ভালো, তার সম্পর্ক ভালো ছিল। তাহলে ক্ষমতায় আসছে শ্রমিক দল, এই শ্রমিক দল নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় এলে ভারতকে স্বাধীনতা প্রদান করব। সব থেকে বড় প্রশ্ন, স্বাধীনতা যে তুমি প্রদান করবে, কিন্তু এই স্বাধীনতাটা কার হাতে দেবে? কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, ফরওয়ার্ড ব্লক, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, কমিউনিস্ট দল, কার হাতে? তুমি কংগ্রেসের হাতে ক্ষমতা চাইলে মুসলিম লীগ ছাড়বে না, মুসলিম লীগের হাতে ক্ষমতা দিলে হিন্দু মহাসভা ছাড়বে না। তাহলে একটা সরকার তোমাকে গঠন করতে হবে এবং সেখানে সর্বদলীয় উপস্থিতি একান্তভাবে কাম্য। মানে কংগ্রেস থেকেও লোক থাকবে, হিন্দু মহাসভা থেকেও লোক থাকবে, তাই তো? মানে সর্বদলীয় একটা কমিটি গঠিত হবে, যে কমিটির নাম হচ্ছে গণপরিষদ। গঠিত, এবার বুঝতে পারলে গণপরিষদটা কি, কেন গণপরিষদের প্রয়োজনীয়তা? এই গণপরিষদই আমাদের সংবিধান রচনা করবে। আর এই গণপরিষদের কথা কে বলেছিল? ক্যাবিনেট মিশন। কে? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন। এরপর ভারতবাসীর এই যে সমস্যা, সংবিধান তৈরির সমস্যা সমাধানের জন্য ক্লেমেন্ট এটলি তার ক্যাবিনেট, তার মন্ত্রিসভার 3 জন সদস্যকে ভারতে পাঠালো। স্যার প্যাট্রিক লরেন্স, এ.বি. আলেকজান্ডার আর স্ট্যাফোর্ড ক্রিপস। ক্রিপস কিন্তু আগে ছিল। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাট্রিক লরেন্স আর এ.বি. আলেকজান্ডার। তোমাদের প্রশ্ন আছে যে ক্যাবিনেট মিশনের হেড কে ছিল? প্যাট্রিক লরেন্স। দ্য কমিটি হেডেড বাই প্যাট্রিক লরেন্স, এটা মনে রাখবে। ঠিক আছে, এগুলো আমি লিখিয়ে দেবো, জাস্ট মনে রাখো। তাহলে 3 জন ব্যক্তি এলো, কে কে? প্যাট্রিক লরেন্স, এ.বি. আলেকজান্ডার আর স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। ঠিক আছে। 1946 সালের 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে পৌঁছালো। 1946 সালের 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে পৌঁছালো। কবে? প্রস্তাবে 1946 সালের 16ই মে গণপরিষদ গঠিত হয়। বুঝতে পারলে? তাহলে গণপরিষদ কিভাবে গঠিত হলো? ক্যাবিনেট মিশনের প্রস্তাব ক্রমে 1946 সালের 16ই মে গণপরিষদ গঠিত হয়। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এলে অতি অবশ্যই প্রশ্ন আসবে যে গণপরিষদ কোন কমিটি বা কোন মিশনের রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল? ক্যাবিনেট মিশন। ভারতবর্ষের সংবিধান তৈরি কে করেছিল? কারা? গণপরিষদ। ক্লিয়ার? এই গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389। এটা আমরা পরের ক্লাসে পড়বো, এটাতে আমরা ঢুকছি না। 292, 93 আর 4 +1, এটা মানে প্লাস মাইনাস হবে, এটা আমি পরের দিন স্ট্রাকচারটা তোমাদেরকে বোঝাবো, এটা নিয়ে ডিটেল পড়াতে হবে, আজকে আমি এর সঙ্গে গুলিয়ে ফেলছি না। ঠিক আছে। তাহলে কি দেখলাম? 16ই মে গণপরিষদ গঠিত হলো। ক্লিয়ার? বড়লাট কে তখন? ওয়াভেল কি ঘোষণা করলেন? যে 14 জন সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা গঠন করো, যার মধ্যে 6 জন থাকবে কংগ্রেসের, 5 জন থাকবে মুসলিম লীগের, একজন খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ভারতীয়, একজন শিখ সম্প্রদায়ভুক্ত ভারতীয় আর একজন পার্সি সম্প্রদায়ভুক্ত। 6 + 5 + 3 14 জনের নাম বলে, কিন্তু পরবর্তীকালে এটা 12 জনের নাম আমি তোমাদেরকে বললাম। আরেকবার রিপিট করবো? রিপিট করার দরকার নেই, ভিডিওতে রেকর্ডেড আছে, তোমরা শুনে নিও। ঠিক আছে। তো এই যে বড়লাটের শাসন পরিষদ ছিল, বড়লাটকে লর্ড ওয়াভেল, এই বড়লাটের শাসন পরিষদ 1946 সালের 24শে আগস্ট পদত্যাগ করছে। 24শে আগস্ট পদত্যাগ করছে। 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করছে এবং 26শে অক্টোবর মুসলিম লীগ অনেক মারামারি ধরাধরির পরে 5 জন সদস্যকে নিয়ে এই গণপরিষদে যোগ দিচ্ছে। 5 জন সদস্য হচ্ছে লিয়াকত আলী খাঁ,
আই চন্দ্রীগড়, আব্দুর রব নিস্তার, গজনফর আলী খাঁ এবং যোগেন্দ্রনাথ মণ্ডল। লিয়াকত আলী খাঁ, আই চন্দ্রীগড়, আব্দুর রব নিস্তার, গজনফর আলী খাঁ এবং যোগেন্দ্রনাথ মণ্ডল। কত তাহলে 1946 সালের 24শে আগস্ট বড়লাটের শাসন পরিষদ পুরোপুরিভাবে পদত্যাগ করলো, মানে তল্পি তল্পা গোটানোর প্রস্তুতি শুরু করলো। যেই পদত্যাগ করলো 2 সেপ্টেম্বর জওহরলাল নেহরু নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করলো। 26শে অক্টোবর 5 জন সদস্য নিয়ে মুসলিম লীগে এটাতে যোগ দিল। ক্লিয়ার? এবার কিছু পয়েন্ট ভালো করে শোনো। এই গণপরিষদের নেতৃত্বে, আর 5 মিনিট, এই গণপরিষদের দ্বারা ভারতের সংবিধান তৈরি হয়েছিল। কি বললাম? গণপরিষদের দ্বারা ভারতের সংবিধান তৈরি হয়েছিল। এই সংবিধান তৈরি করতে অনেক সময় লাগে। কত বছর লাগতে পারে আনুমানিক? কত বছর? 11 মাস 18 দিন। বুঝলে? যেই জন্য আমি তোমাদেরকে বললাম যে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। এই যে গণপরিষদে যারা মেম্বার ছিল তারা একটা সংবিধান তৈরি করলো, সেই সংবিধানটা গণপরিষদ অ্যাপ্রুভ করলো 1949 সালের 26শে নভেম্বর, যেটা প্রথমেই আমি তোমাদেরকে বললাম। তাহলে তোমাদের প্রশ্ন আসবে যে ভারতীয় সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়? 26শে নভেম্বর। কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়। আমাদের এই যে জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্র, এটা 1950 সালের 24শে জানুয়ারি গৃহীত হয়েছিল। আরো 3টে পয়েন্ট। এই যে গণপরিষদ তৈরি হলো, আবার উঠতে হবে, এই যে গণপরিষদ তৈরি হলো, এই গণপরিষদের প্রথম 1946 সালের 9 ডিসেম্বর, এই তারিখটা তোমাদেরকে মনে রাখতে হবে, নতুন দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন হয়। কোথায়? দিল্লিতে। তোমাদের আরো প্রশ্ন আছে যে এখানে সভাপতিত্ব কে করেছিলেন? রামগড় অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন। এই প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? উত্তর হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা। কি বললাম? সচ্চিদানন্দ সিনহা। তৎকালীন যে কংগ্রেস সভাপতি জেবি কৃপালিনীর প্রস্তাব ক্রমে, মানে জেবি কৃপালিনী প্রস্তাব দিয়েছিলেন যে ওনাকে সভাপতি করা হোক, কারণ তিনি ছিলেন সব থেকে বয়স্ক ব্যক্তি। সচ্চিদানন্দ সিনহা বয়োজ্যেষ্ঠ সভাপতি ছিলেন। ঠিক আছে? তাহলে সেই দিন সভা পরিচালনা কার দায়িত্ব ছিল? সচ্চিদানন্দ সিনহা। তারপরে 11 ডিসেম্বর পুরোপুরিভাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন এবং পরবর্তীকালে তিনিই ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হবেন। এবং 13 ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম কি অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা, 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিযুক্ত, এবং 13 ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহরু কি করলো? উদ্দেশ্য সংক্রান্ত একটা প্রস্তাব উত্থাপন করলো, যে উদ্দেশ্যটাই পরবর্তীকালে আমরা দেখব সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বেল, যেটা তোমাদের আছে, এটা তোমাদেরকে পড়তে হবে। এবং পরবর্তীকালে 1947 সালের 22শে জানুয়ারি এই প্রস্তাবটাকে গ্রহণ করা হয়েছিল। এই যে সংবিধানটা তৈরি হলো, এই সংবিধান তৈরি করতে অনেকগুলো কমিটি তৈরি হয়েছিল। এই কমিটিগুলো আমি তোমাদেরকে পরের দিন পড়াবো। ঠিক আছে? সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ড্রাফটিং কমিটি, তোমাদের কাছে প্রশ্ন আছে যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। প্রশ্ন আসবে ড্রাফটিং কমিটির কতজন সভাপতি ছিলেন? সদস্য কতজন? 7 জন। 7 জন। কিন্তু চেয়ারম্যান যদি বলে ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর ছাড়াও আরো 6 জন ছিলেন। নাম কেউ বলতে পারবে? সূর্য? আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালস্বামী আয়াঙ্গার, কে এম মুন্সি, মোহাম্মদ শহীদুল্লাহ, ডিপি কৈতানের পরিবর্তে টিটি কৃষ্ণমাচারী আর ডিএল মিত্রের পরিবর্তে এন মাধব রাও। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকর। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সহ সভাপতি কে ছিলেন? এইচ.সি. মুখার্জি। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে উপদেষ্টা, গণপরিষদের উপদেষ্টাকে? ভি.এন. রাও, বেঙ্গল নরসিমা রাও। ঠিক আছে? গণপরিষদের টোটাল কতজন মহিলা সদস্য ছিলেন? উত্তর হচ্ছে 9 জন। সব থেকে উজ্জ্বল ব্যক্তিত্বর নাম হচ্ছে দুর্গাবাই দেশমুখ। প্রথম কমিউনিস্ট সদস্য নাম হচ্ছে সোমনাথ লাহিড়ী। এরকম করে অনেক পয়েন্ট আমি তোমাদেরকে এমসিকিউ আকারে দিয়ে দেবো।
তোমাদের উদ্দেশ্য গণপরিষদে কিভাবে এলো, গণপরিষদ কি খায় না মাথায় দেয়, এটুকু বুঝতে পেরেছ? গণপরিষদই আমাদের সংবিধান রচনা করেছে এবং ভারতীয় সংবিধান পৃথিবীর সব থেকে লিখিত সংবিধান, বড় লিখিত সংবিধান, ঠিক আছে, সব থেকে বড় এবং লিখিত সংবিধান। এই সংবিধান অনুকরণে আমরা 60টা দেশকে কপি করেছি, মানে 60টা দেশের যে ভালো ভালো জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা গ্রহণ করেছি। ব্রিটেন থেকে আমি তোমাদেরকে বললাম, ইংল্যান্ড থেকে এক্ষুনি বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র বললাম, আয়ারল্যান্ড বললাম, বিভিন্ন জায়গা থেকে যে সুন্দর জিনিসগুলো আমাদের উপযোগী সেগুলোকে আমরা গ্রহণ করেছি। 2 বছর 11 মাস 18 দিন যাবৎ আমরা এই সংবিধানটা তৈরি করেছি, সেই বিনিময়ে আজকে আমাদের কাছে ভারতীয় সংবিধান উপস্থিত। এটা হচ্ছে টোটাল ফ্যাক্ট। পরের দিন এটা নিয়ে আমি তোমাদেরকে আর কিছুটা পড়াবো, পড়িয়ে তোমাদেরকে নোটসটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা তোমাদের 2টো চ্যাপ্টার কভার হয়ে যাবে। বুঝতে পারলে না? মাথার উপরে গেল? অনেস্টলি বলো, হ্যাঁ কি বললে?